মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটি ক্যান্সারের কারণ। নমস্কার, আমি পার্থপ্রতিম। যতবার অভিশপ্ত অধ্যায়ের কালো সূচনা হয়, তখন একরাশ স্তব্ধতার ভিড়ে জমা হতে থাকে অভিশাপের প্রহর। রাতের আঁধার চিরে হিংস্র সাপদের মতো থাবা হানে অশরীরী সত্তা। ঠিক তখনই অবতীর্ণ হন এক মহান অবতার, স্বয়ং তারানাথ তান্ত্রিক। আজ আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এমনই এক অভিশাপের কাহিনী লেখক উদ্দীপ্ত চৌধুরীর কলমে, তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন নীলাম্বরীর আত্মকথা। তবে গল্প শুরু করার আগে একটি বিশেষ বিজ্ঞপ্তি। লেখক মহাশয় প্লট তৈরির খাতিরে ভূত, প্রেত, পিশাচ ও তন্ত্রমন্ত্রের আশ্রয় নিয়েছেন। টিম রহস্যের অন্ধকারে কোনরূপ অন্ধবিশ্বাসকে সমর্থন করে না। সকাল থেকে একটানা ঝিরিঝিরি বৃষ্টি হয়েই চলেছে। পথঘাট প্রায় জনশূন্য বলা চলে। মাঘ মাসের শীতে এমনিতেই প্রাণ ওষ্ঠাগত, তার মধ্যে আবার এমন দ্বারা হিলসে গুড়ি গুড়ি বৃষ্টি। ঠান্ডাটা বেশ বাড়িয়েই দিয়েছে। আবহাওয়া দপ্তরের মতে আরও 2 দিন বাতাসে জলীয় বাষ্পের অবস্থানের ফলে এমন ধারা বৃষ্টিপাত কলিকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলোকে সিক্ত করবে। গিন্নিও বাড়িতে নেই। অগত্যা কলেজ স্ট্রিট থেকে কেনা নতুন গ্রাম বাংলার ভূতের গল্পের বইটি খুলে বিছানায় আধ শোয়া হয়ে পড়তেই যাব, এমন সময় দরজায় কড়াঘাত শুনে খানিক বিরক্ত ভরা কণ্ঠে জিজ্ঞেস করলাম, কে? দরজার ওই প্রান্ত থেকে একটা চেনা গলা ভেসে আসতেই মনটা বেশ খুশি হয়ে উঠল। আমি তড়িৎ গতিতে উঠে দরজা খুলে দিতেই দেখলাম কিশোরী দাঁড়িয়ে রয়েছে। তার জামা কাপড় থেকে তখনও চুইয়ে নামছে বৃষ্টির জল। আমি দৌড় ছেড়ে তাকে ঘরে আহ্বান জানালাম। কি ভায়া, এই ভর দুপুরে এমন বৃষ্টির দিনে কি ঘরে বসেই আলসেমি করে সময় কাটাতে চাও? হ্যাঁ, তুমি দেখছি গল্পের বইতে ডুবে গিয়েছিলে। আরে নানা ভাই কিশোরী, আসলে গিন্নি মানে তোমার বৌদি চৈতি বাপের বাড়ি গিয়েছে, তাই ভাবলাম একটু সাহিত্য চর্চা করি আর কি। আমার আবার তোমার মতো কাব্য আসে না ভাই, তাই পাঠক হয়ে রয়ে গেলাম। যাক সেসব, তোমার খবর বলো। শুনলাম তোমার নতুন বইয়ের বেশ কাটতি হয়েছে এই বছর। হ্যাঁ, ওই আর কি। আমি বাবু অকৃতদার মানুষ, এই লেখালেখি নিয়েই বেশ স্বাচ্ছন্দ্যে জীবন কাটাচ্ছি। চলো না আজ একবার ঠাকুরমশাইয়ের বাড়ি যাই। আগেরবার চারিমাকে অন্তঃসত্ত্বা অবস্থায় দেখেছিলাম। এতদিনে সেই সন্তান পৃথিবীর আলো দেখেছে নিশ্চয়ই। চারিমা হয়তো শ্বশুরবাড়ি ফিরেও গিয়েছে। ঠাকুরমশাই ঘরে একা, আমরা গেলে ওনার ভালোই লাগবে। ততক্ষণে বৃষ্টিটা বেশ ধরে এসেছে। মুড়ির দোকান থেকে পাশিংশ কিনে ট্রামে চেপে যখন আমরা গিয়ে পৌঁছালাম তারানাথের মঠ লেনের বাড়িতে, তখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। দরজায় কড়া নাড়তেই স্বয়ং তারানাথ এসে দরজা খুলতেই বুঝতে পারলাম কিশোরীর অনুমান নির্ভুল। চারিমা শ্বশুর বাড়ি ফিরে গিয়েছে। আমাদের দেখে তারানাথ বলে উঠলেন, এতদিনে তোমাদের আসার সময় হলো? আসলে সরকারি অফিসে চাকরি করি, এই এক রবিবার ছাড়া ছুটি পাওয়ার জো নেই। আজ ভাবলাম যাই, একবার আপনার সাথে দেখা করে আসি। তা এসেছ, ভালোই করেছ। আমিও একা একা ঘরে বসে সময় কাটাচ্ছিলাম। চারিমা সন্তান জন্ম দেওয়ার পরে ফিরে গিয়েছে। তা তোমরা চা খাবে তো? আরে ঠাকুরমশাই, আপনি ব্যস্ত হবেন না। আজ আমরা এই বৃষ্টির সন্ধ্যায় আপনার অভিজ্ঞতার ঝুলি থেকে একটা কাহিনী শোনার তীব্র বাসনা নিয়েই এসেছি। কাহিনী? হ্যাঁ, তোমাদের কাছে কাহিনী হলেও এই সবই আমার জীবনের সত্য ঘটনা কিশোরী। আমাদের কথোপকথনের মাঝে তারানাথ তার নির্দিষ্ট আসনে উপবিষ্ট হয়ে বলে উঠলেন, আজ তোমাদের একটি অসফলতার কাহিনী শোনাব।
যেখানে আমি এক অশুভ শক্তির কাছে প্রথম দিকে পরাজিত হয়েছিল, কিন্তু পরে অবশ্য তাকে আমি নরকে প্রেরণ করেছিলাম। তখন আমি শান্ত যৌবনে পদার্পণ করেছি। মাতু পাগলির কাছ থেকে তন্ত্রবিদ্যা শিখলেও তখনও আমার শিক্ষা সম্পূর্ণ হয়নি। পথে পথে ঘুরে বেড়ায় এবং একজন সদ্গুরুর সন্ধান করি। এইভাবে ঘুরতে ঘুরতে আমি একদিন গিয়ে পৌঁছেছিলাম রথিনপুর গ্রামে। তোমাদের সুবিধার্থে আমি এই কাহিনীর সম্পূর্ণ অংশটি তুলে ধরছি, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধে না হয়। আমাদের আনা পাসিং শোয়ের প্যাকেট থেকে একটি সিগারেট ঠোঁটে গুজে তারানাথ তার দুটো চোখ বন্ধ করে আয়েশ করে একটা টান দিয়ে ধীরে ধীরে বলতে শুরু করলেন এক গল্প। আজ ফিরতে বেশ রাত হয়ে গেল। যাই বলো লোক, এমন এক যাত্রাপালা এর আগে দেখিনি। কলকাতা থেকে এসেছিল সব দক্ষ অভিনেতার দল। হ্যাঁ, সে যা বলেছ সুকান্ত, এমন এক যাত্রাপালা যে এই অজ পাড়াগায় দেখতে পাবো, এও কি ভাবতে পেরেছিলাম? রামায়ণের সেই সুপ্রাচীন ঐতিহাসিক কাহিনীর খণ্ডাংশ এই রথিনপুর গ্রামে যে অনুষ্ঠিত হলো, এ যে আমাদের জমিদারবাবু রথিন মণ্ডলের বদান্যতায় বাবুর দ্বিতীয় পক্ষের স্ত্রীর যে পুত্র সন্তান লাভ হয়েছে। সত্যি আমাদের জমিদারবাবু একজন প্রকৃতই ন্যায়পরায়ণ এবং কর্মনিষ্ঠ, যার ব্যক্তিত্বে ফুটে উঠেছে পবিত্রতা। তিনি যে এই গায়ের দণ্ডমুণ্ডের কর্তা, তার ছেলের অন্নপ্রাশনে এহেন ব্যবস্থাদি তথা মানুষের কল্যাণার্থে যেই সকল কার্য তিনি সম্পন্ন করেছেন, তাতে ইতিহাসে ওনার নাম স্বর্ণাক্ষরে খোদিত থাকবে। হ্যাঁ হ্যাঁ, তা বটে হলোক। তবে যাত্রাপালা শেষ হতে সেই মধ্যরাত হয়ে গেল যে। আমাদের বাসাও তো প্রায় অন্তত কয়েক ক্রোশ পথ। যদি পুকুর পাড় দিয়ে ঘুরে যায় তাহলে পৌঁছতে পৌঁছতে প্রায় ভোর হয়ে যাবে। আজ আবার অমাবস্যা। তবে একটা উপায় অবশ্য আছে। ভায়া সুকান্ত, আমি কলিকাতা নিবাসী। একই শিক্ষালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি পাস করেছি। ইংরেজ বাহাদুরের সরকারি আপিসে কেরানির চাকরিটা প্রায় পাকা হয়েই এসেছে। ওই যে বলেছিলাম না, ডাকঘরে কেরানির পদের জন্য আবেদন করেছিলাম, সেটি মঞ্জুর হয়ে গিয়েছে। আমায় কালই কলিকাতা ফিরতে হবে। তাই যত দ্রুত সম্ভব বাসায় পৌঁছে খানিক বিশ্রামের প্রয়োজন। দুপুরেই তো ট্রেন রয়েছে। আমরা এতকাল যাবৎ একই মেস বাড়িতে কাটিয়েছি, তাই ভাবলাম শেষের দিনগুলোতে না হয় তোমার এই গ্রামের বাড়িতে কদিন কাটিয়ে আসি। তাই তো এত দূর থেকে শুধুমাত্র বন্ধুত্বের খাতিরে এলাম, বুঝলে? তা তুমি কি এক উপায়ের কথা বলেছিলে যেন? ভাইয়া অলোক, এই রথিনপুর গ্রাম তোমার জন্মভূমি। এই গ্রামের প্রতিটি ইটের কণা থেকে শুরু করে স্মৃতি বিজারিত অতীতের চিহ্ন বহনকারী প্রতিটি স্থাপত্যের সাথে তুমি পরিচিত। আমি তোমাদের গ্রামের অতিথি মাত্র, কতটুকুই বা জানি। তাই দয়া করে যদি তোমার মনের কথাই অধমের নিকট ব্যক্ত করতে, তবে খানিক বুঝতে সুবিধা হতো। তাই হেয়ালি ছেড়ে কি বলতে চাইছো বলো। সুকান্ত, বাসায় ফেরার রাস্তা ওই পুকুরের ধার দিয়ে আরও কয়েক ক্রোশ পথ পাড়ি দেওয়ার পর দুটি পথ দুদিকে চলে গিয়েছে। একটি ধান জমির আল পথের সংকীর্ণ রাস্তা এবং অন্যটি একটি সুবিস্তৃত ফলের বাগান, যা আজ পরিচর্যার অভাবে প্রায় অযত্নে অবহেলায় পড়ে রয়েছে প্রায় দীর্ঘকাল। এই পথ যে অতি দুর্গম, তাছাড়া বিষাক্ত সাপের ভয়ও রয়েছে। এছাড়া কি আলোক? ভায়া সুকান্ত, আজ থেকে ঠিক 7 বৎসর পূর্বে জমিদার তনা নীলাম্বরীর ক্ষতবিক্ষত দেহাবশেষ পাওয়া গিয়েছিল এই আমবাগানে। জমিদার পরিবারের এই করুণ ইতিবৃত্ত গায়ের প্রায় সকলেই জানে। তবে এই আমবাগানকে ঘিরে যে জনশ্রুতি প্রচলিত রয়েছে,
সেটা জানলে তোমারও হৃদকম্প হতে বাধ্য। তবে তার আগে তোমার জানতে হবে এই পরিবারের পূর্ব ইতিহাস। রহস্যের গন্ধ পাচ্ছি বটে। জায়গাটা আসতেও এখনো ঢের দেরি। তুমি বরং আমাদের সেই কাহিনী সবিস্তরে বলো তো, আমি জানতে চাই। শোনো তবে, আমাদের এই গ্রাম রথিনপুরের নামকরণ জমিদার রথিন মণ্ডলের নামেই দেওয়া হয়েছে। ওই যে দূরে দেখতে পাচ্ছ বিঘে বিঘে ধান জমি এবং পুকুর, এই সবই স্বয়ং জমিদার রথিনবাবুর তালুকেরই অংশ। এমনকি ওই আম বাগান ও জমিদার বাবুরই ভূসম্পদ। জমিদার বাবুর প্রথম পক্ষের স্ত্রী সুলোচনা দেবীর অষ্টাদশী কন্যা নীলাম্বরী ছিলেন রূপে গুণে অনন্যা। জমিদার বাড়ির বিলাসবহুল জীবন এবং প্রাচুর্যের মাঝে বেড়ে উঠলেও তিনি ছিলেন পিতার ন্যায় প্রজাবৎসল এবং কোমল হৃদয়ের অধিকারী। তৎকালীন সমাজ ব্যবস্থায় নারীর শিক্ষা গ্রহণ করাটাকে অপরাধ বলে গণ্য করা হতো, কিন্তু জমিদার রথিন মণ্ডলের হস্তক্ষেপে এই সকল নিয়মকে ফুৎকারে উড়িয়ে দিয়ে তিনি গৃহেই তার মেয়ের শিক্ষা লাভের ব্যবস্থা গ্রহণ করলেন। সেই সময়কার বেনারসের বিখ্যাত পণ্ডিত হরিপ্রসাদকে নিযুক্ত করলেন তার শিক্ষাগুরু রূপে। হরিপ্রসাদ ছিলেন এক গুণী মানুষ, প্রখর বুদ্ধিমত্তা সম্পন্ন ব্যক্তি ছিলেন তিনি, এবং নানান বিষয়ে তার অগাধ পাণ্ডিত্য ছিল। ঠিক এই সময় থেকেই এই কাহিনী এক নতুন মোড় নেয়। স্বল্পভাষী, সুগঠিত পুরুষালী শরীর এবং প্রখর ব্যক্তিত্বের প্রতি আকৃষ্ট হন নীলাম্বরী দেবী। হরিপ্রসাদের বয়স তখন প্রায় 30 ঊর্ধ্ব, প্রায় যুবকই বলা চলে। গুরু এবং ছাত্রীর মধ্যে কালক্রমে গড়ে ওঠে এক প্রণয়ের সম্পর্ক। কথাটা জমিদারবাবুর কানে উঠতেই তিনি একমাত্র কন্যাকে এক গরিব ব্রাহ্মণ পুত্রের হাতে সম্প্রদান করবেন এমন বিষয়ে তার আভিজাত্যে বাঁধল। এক রাতে সেই হরিপ্রসাদ রাতারাতি কোথায় যেন উধাও হয়ে গেল। আজ পর্যন্ত কেউই জানে না তার শেষ পরিণতিটি কি হয়েছিল। গ্রামের সকলের ধারণা তাকে হত্যা করেও তার দেহটি গুম করে দেওয়া হয়েছে। জমিদার রথিন মণ্ডলের প্রথম পক্ষের স্ত্রী কন্যাকে ভূমিষ্ঠ করেই ইহলোক ত্যাগ করেছিলেন। জমিদারবাবুর একমাত্র কন্যা পাশের গায়ের জমিদার রাধারমণ বাবুর একমাত্র পুত্রের সাথে বিবাহ সিদ্ধান্ত নেন। নীলাম্বরী ছিলেন অত্যন্ত স্বাধীন চেতা এবং শাস্ত্রজ্ঞান সম্পন্ন নারী। তিনি বিষয়টি জানতে পেরে তার পিতার বিরুদ্ধাচরণ করলে জমিদারবাবু বলপূর্বক তাকে গৃহবন্দিনী বানিয়ে বিবাহের সকল বিধি শুরু করেন। এক রাতে প্রহরীদের অসতর্কতায় তিনি সকলের চোখে ধুলো দিয়ে পলায়ন করে ওই আমবাগানে এসে গাছের উঁচু ডাল থেকে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। সেই সময় এই আমবাগান পাহারা দিত জমিদার বাবুর এক বেতনভুক্ত কর্মচারী। একদিকে সেই অষ্টাদশী নারীর হৃদয় জুড়ে প্রতারণার ক্ষত, অন্যদিকে তার পিতার এরূপ দুরাচারিতা তিনি সহ্য করতে পারেননি। নীলাম্বরীকে জানানো হয়েছে তার শিক্ষাগুরু বিপুল অর্থের বিনিময়ে তাকে ত্যাগ করেছেন, কিন্তু প্রকৃত ঘটনা আসলে আমরা কেউই জানি না। দ্বিমত প্রচলিত আছে। কেউ বলে তাকে করা হত্যা হয়েছিল, আবার কেউ বলে বিপুল অর্থের লোভ দেখিয়ে তাকে নীলাম্বরীর জীবন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নীলাম্বরী যখন পরনের কাপড় ব্যবহার করে গলায় ফাঁস লাগিয়ে গাছের ডালে ঝুলে পড়েছে, ঠিক তখনই জমিদার বাড়ির সেই বেতনভুক্ত রাজ কর্মচারী, যিনি এই বাগান দেখাশোনার দায়িত্বে ছিলেন, তার ঘুম ভেঙে যায়। জমিদার তনার কম্পমান শরীরটিকে আঁকড়ে ধরে তিনি আর্তনাদ করে সকলকে ডাকতে থাকেন। নীলাম্বরীর শরীরে তখনও প্রাণ অবশিষ্ট ছিল, তবে ওই যে বলে না, বিধির লিখন খণ্ডন করবে এমন দুঃসাহস কার, যার কপালে সেই রাতে অকাল মৃত্যু লেখা ছিল। নীলাম্বরী যেই গাছটিতে ফাঁস লাগিয়েছিল সেই স্থানে একটি মৌমাছির চাক মৃত্যু ফাঁদ পেতে রাতের আঁধারে গা ঢাকা দিয়েছিল। সেদিনও ছিল আজকের মতোই নিকষ কালো অমাবস্যার রাত। ছটফট করতে থাকা শরীরটি সেই চাকে ধাক্কা মারতেই মুহূর্তের মধ্যে রাতের নিস্তব্ধতা ভেদ করে
উপস্থিত দুই জনের কানে ভেসে এলো গুনগুন শব্দ। কাতারে কাতারে মৌমাছির দল এসে ক্রুদ্ধ ভঙ্গিমায় বিষাক্ত হুল ফোটাতে লাগলো। তাদের সারা শরীর জুড়ে শেষ সময় পর্যন্ত সেই ব্যক্তি সকল প্রকার দংশন সহ্য করে নীলাম্বরীর দুই পা স্কন্ধে ধারণ করে দাঁড়িয়েছিল মুক্তির আশায়। তাদের মৃত্যুর আর্তনাদ শুনে যখন স্বয়ং জমিদারবাবু তার লেঠেলদের সাথে নিয়ে ফিরে এলেন, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। সকলে বিস্মিত হয়ে দেখতে পেল দুটি শরীর আম গাছের তলায় পড়ে রয়েছে। তাদের শরীর জুড়ে ভন ভন করে উঠছে মৌমাছির দল। দুটি শরীরের, একটি নারী এবং অপরটি পুরুষের। গাছের ডাল থেকে তখনও ঝুলছে গাঁট পাকানো শাড়ির অংশটি। মৃদু মন্দ হাওয়া তুলতে তুলতে সেটি যেন জমিদার রথীন মণ্ডলের মিথ্যা দাম্ভিকতাকে পরিহাসের সুরে বলতে চাইছে রাতের ইতিবৃত্ত। দলা পাকানো দুটো মাংসপিণ্ডের শরীর দুটির শত সহস্র ছিদ্র দিয়ে কখনো বেরিয়ে আসছে মৌমাছির দল। জমিদার মশাই দুঃখে কেঁদে উঠলেন। এইবার তিনি যে অমূল্য রত্ন হারিয়ে ফেলেছেন, সেটি যে তার গোটা রাজত্বের বিনিময়েও সে ফিরে পাবেন। এই ঘটনাটা গ্রামের প্রায় সকলেই জানে। সকালবেলাতে ও আম বাগানের পথ কেউ মারায় না, আর এখন তো মধ্যরাত। ঘটনাটা ভীষণই দুর্ভাগ্যজনক অলোক। তবে সেই পথে না যাওয়ার কারণ কি পথের সংকীর্ণতা, বিষাক্ত সাপ কিংবা মৌমাছির ভয়, নাকি অন্য কিছু? হ্যাঁ সুকান্ত, তুমি শহরে আধুনিকতার মোড়কে আবৃত্ত এক শুষ্ক কাঠগোলা। কিছু মনে করো না, তবে পুঁথিগত ইংরেজি শিক্ষার আলোকে তোমার হৃদয়ে আলোকিত হলেও এমনও অনেক কিছু বিষয় রয়েছে যা আমাদের অচেনা জগতের অংশ বিশেষ। অলোক, এত কিন্তু কিন্তু না করে এবার ঝেড়ে কাশো দেখিনি। ভায়া সুকান্ত, নীলাম্বরীর অকাল মৃত্যুর পরে জমিদার মশাই কলিকাতা থেকে এক তান্ত্রিক ঠাকুরকে ডেকে আনেন। তান্ত্রিক ভৈরবনাথ ঠাকুর, যিনি তার তন্ত্রশক্তির দ্বারা নীলাম্বরীর অতৃপ্ত আত্মাকে ওই আমবাগানে বেঁধে দিয়ে যান। তারপর থেকে ভুলবশত যদি কেউ সেই স্থানে পদার্পণ করে, পরের দিন তাকে হয় উন্মাদ অবস্থায় খুঁজে পাওয়া যায়, না হয় তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার হয়। আধুনিক বিজ্ঞানের অগ্রগতি ধারা বহমান কুসংস্কারের কলুষকে মুক্তিধারা পথে স্রোতসিনী তটিনীর ন্যায় জলধারায় ধুয়ে ফেলেছে। আর এদিকে তুমি কলকাতার শিক্ষালাভ করার পরেও এমন ধারা মনোভাব রাখো। এটা দেখে আমি বিস্মিত হচ্ছি অলোক। আচার্য প্রফুল্লচন্দ্র রায় থেকে শুরু করে দেশ বিদেশের নানান বৈজ্ঞানিকদের বিজ্ঞানসম্মত ব্যাখ্যাকে ধূলিসাৎ করে তোমার এমন মনোভাব আমায় স্তম্ভিত করছে। শোনো অলোক, আমি এই সকল কুসংস্কার মানি না। তাই তুমি যদি ঘুরপথে বাসায় পৌঁছতে চাও যেতে পারো, কিন্তু আমি এই আম বাগান দিয়েই ফিরব, এই আমার সাফ কথা। সুকান্ত, তুমি নিজেও জানো না কত বড় ভুল করতে চলেছ তুমি। সাবধান, এখনো বলছি সাবধান হয়ে যাও সুকান্ত। আমি জানি তুমি এই সকল মিথ্যে ভয়কে প্রশ্রয় দাও না, তবুও বলবো ওই পথ অতি দুর্গম। পরিচর্যার অভাবে সেই স্থানে গজিয়ে উঠছে গভীর কাঁটা জোপের জঙ্গল। তাছাড়া মৌমাছি, সাপ এবং বিষাক্ত পোকার অবাধ গতিবিধি। কাপুরুষেরা বারবার মৃত্যুবরণ করে অলোক, কিন্তু এই রহস্যের সমাধান না করে আমার শান্তি নেই। ভাই সুকান্ত, যেও না ওইদিকে। তোমার কিছু হলে তোমার বাবা মাকে কি জবাব দেব? যেও না। শোনো, গোয়ার তুমি করে পৈতৃক প্রাণটা খুইয়ে দিও না তুমি। সুকান্তের যাওয়ার পথের দিকে চেয়ে রইল অলোক। তাকে বাধা দেওয়া মানে সময়ের অপচয়।
আবার তাকে সঙ্গ দেওয়া মানে স্বেচ্ছায় মৃত্যুবরণ। সগভীর টলটলে পুকুরের জলে বেড়ে কেটে যাচ্ছে মধ্যরাতের উষ্ণতা। উত্তরে কনকনে বাতাস এলোমেলো করে দিয়ে যাচ্ছে অলোকের চোখ। মুহূর্তের মধ্যে কি যেন একটা ভেবে নিল সে। এরপরই হন হন করে দ্রুত গতিতে হাঁটতে লাগলো গ্রামের পথে। উদ্দেশ্য একটাই, গ্রামের মানুষের কাছ থেকে সাহায্য প্রার্থনা করা, যাতে তারা সুকান্তকে ওই আম বাগান থেকে উদ্ধার করে নিয়ে আসতে পারে, অথবা তার যাত্রাপথ রুদ্ধ করতে পারে। সুবিস্তৃত আম বাগানে প্রবেশ করতেই সুকান্তের নাকে ভেসে এলো দেশি আমের বন কাড়া সুবাস। শ্মশানে প্রবাহমান বাতাসে ভেসে আসছে সেই নেশাতুর ঘ্রাণ। সুকান্ত সমদোক্তির সুরে বলে উঠল, পরিচর্যার অভাবে এমন এক বাগানের কি হাল করেছে গিয়ে ভূতগুলো। কবে কে আত্মহত্যা করতে গিয়ে মৌমাছির হুলের আঘাতে মারা গিয়েছে, তার জন্য এত বড় বাগানকে অরক্ষিত রেখে ফেলে অবিবেকযুক্তার পরিচয় দেয় না। মাটি থেকে একটি গাছের ডাল কুড়িয়ে কাটা ঝোপের অভেদ্য প্রাচীর পেরিয়ে সুকান্ত ধীরে ধীরে এগিয়ে চলল আম বাগানের গভীরে। খানিক দূরে যেতে হঠাৎ সে অনুভব করল ঘাড়ের কাছে কারোর যেন ঠান্ডা দীর্ঘ নিঃশ্বাস এসে পড়ল। কানে ভেসে এলো এক ঠান্ডা ঋণ ঋণে নারী কণ্ঠ। হে পথিক, পথ হারিয়েছ বুঝি? চোখেতে পিছন ফিরে সেই সুকণ্ঠীর অনুসন্ধানে ঘুরে তাকাতে সে দেখতে পেল রক্ত রাঙা লাল শাড়ি পরিহিত এক মোহময়ী নারী তার দিকে ফিরে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। দিঘির ন্যায় টলটলে তার দুই চোখের কালো তারা, শরীর জোরে উত্তাল যৌবনের উচ্ছ্বাস যেন গ্রাস করছে স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত তার বুভুক্ষ হৃদয়ের ক্ষুদিত পাষাণ। তার লাল শাড়ির আঁচল বাতাসের এক ঝটকায় মাটিতে গড়িয়ে পড়তে ওঠে উঠল তার শরীরে উন্মাদনা। আমতা আমতা করে সুকান্ত বলে উঠল, আসলে আমি নবাগত। রাত্রে যাত্রা দেখে এই পথেই গ্রামে ফিরছিলাম। শুনেছিলাম এই পথ নাকি সরাসরি রথিনপুর গ্রামের সাথে যুক্ত, তাই এই পথ অনুসরণ করে গ্রামের দিকে চলেছি। কিন্তু এত রাতে তুমি, না মানে আপনি এই আম বাগানে কি করছেন মহাশয়? কে আপনি? রথিনপুর গ্রাম? আপনি সেই গ্রামে চলেছেন বুঝি? হ্যাঁ, আমার বন্ধু অলোকের বাসায় উঠেছি আমি। কাল কলকাতা যাত্রা করব। আমি কে জানতে বড়ই সাত জেগেছে, তাই না? আমার পরিচয় জানলে কি আমাকেও আপনার সাথে নিয়ে যাবেন? আমিও যে কত কাল ধরে বন্দিনী হয়ে এই স্থানে পথ হারিয়ে ঘুরে চলেছি। আমায় এই বন্দিনী দশা থেকে মুক্ত করবেন? হ্যাঁ নিশ্চয়ই, আমি তো ওইদিকেই যাচ্ছি, আপনিও চলুন না হয়। কিন্তু আমার যে এত সহজে মুক্তি নেই, আমি চাইলেও যে যেতে পারছি না জানি কত কাল ধরে মুক্তির আশায় ছটফট করে চলেছি, ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে। কিন্তু এই স্থানে না রয়েছে খাদ্য আর না রয়েছে পানীয়। কিন্তু এই যে গাছ থেকে ঝুলে রয়েছে সুমিষ্ট আম, তাহলে খাদ্যভাব কোথায়? আম খেয়ে কি ক্ষুধা তৃষ্ণা নিবৃত্তি পাঠাবো নাকি? আমার ক্ষুধা হয়ে সাধারণ মানুষের মতো না। তাহলে যাক সে সব কথা,
আপনি আমায় আমবাগানের সীমা অতিক্রম করতে সাহায্য করবেন মহাশয়? সুকান্ত, সুকান্ত দাস আমার শুভ নাম। আর আপনার পরিচয়টা যে এখনো পেলাম না মহাশয়। আমার নাম এই গায়ে সকলেই জানে। চলুন, পথে যেতে যেতে আমার পরিচয় দিচ্ছি। ধীরে ধীরে তারা এগিয়ে চলল কাঁটা ঝোপের বাগান পেরিয়ে গ্রামের উদ্দেশ্যে। চলতে চলতে হঠাৎ অনুভব করল সে পাটির নিচে পড়ে থাকা শুকনো পাতায় তার পায়ের আওয়াজ স্পষ্ট শোনা গেলেও এই আধ আলো অন্ধকারে সেই মেয়েটির কোনো পদধ্বনি কর্ণগোচর হচ্ছিল না। আচমকা পিছনে ফিরতেই সে দেখতে পেল পেছনে তাকে অনুসরণ করতে থাকা মেয়েটির শরীর যেন দুলতে দুলতে মাটি থেকে খানিকটা উপরে বাতাসে ভাসতে ভাসতে এগিয়ে চলেছে। কানে ভেসে আসছে কাদের যেন গুনগুন শব্দ। ততক্ষণে অন্ধকারে চোখ বেশ অভ্যস্ত হয়ে উঠেছে। সে দেখতে পেল মেয়েটির লাস্যময়ী রূপের পরিবর্তন ঘটছে ধীরে ধীরে। তার সারা শরীর থেকে খসে পড়তে লাগলো দলা দলা মাংসপিণ্ড। শরীরে যেটুকু মাংস অবশিষ্ট রয়েছে সেই জায়গায় জায়গায় অস্বাভাবিকভাবে ফুলে রয়েছে যেন। তার মণিবিহীন চোখের ভেতর থেকে ভন ভন করে বেরিয়ে আসছে মৌমাছির দল, যেন তার গোটা শরীরটায় এক বিশাল মৌমাছির চাক। সে তার দিকে চেয়ে পৈশাচিক কণ্ঠে অট্টহাসি দিয়ে বলে উঠল, গায়ের পথে অভাগা পথিক, শরীর জুড়ে রক্তস্রোত, তমসার আধার রাতে এ কোন মুক্তির ডাক, কালের গর্ভে বিলীন নীলাম্বরী, শরীর জুড়ে কথা, রক্ত তৃষ্ণা মেটাতে মোর আর নেই কোনো বাধা। আর ঘাটটা একদিকে কাত হয়ে হেলে পড়ল যেন। সে যে স্থানে সন্ধ্যে ভেসেছিল সেই স্থানের একটি বিশাল আম গাছ থেকে নেমে এলো পাক খেতে থাকা শরীর আচর। সাপের মতো আষ্ঠে পৃষ্ঠে তার গলা জড়িয়ে ধরে সঙ্গে তুলে ধরল তার দেহ। তার হা হয়ে থাকা কালো অন্ধকারাচ্ছন্ন শূন্য মুখ গহ্বর হতে ঝাঁকে ঝাঁকে বেরিয়ে আসতে লাগলো আকাশ রঙের মৌমাছিদের দল। এক ঝাঁক মৌমাছির ডানা ঝাপটানোর শব্দে মুখরিত হয়ে উঠল রাতের আকাশ। তাদের বিষাক্ত হরির দংশন জ্বালা সহ্য করতে না পেরে ছটফট করতে করতে সে হিতাহিত জ্ঞান শুদ্ধ হয়ে এগিয়ে গেল সেই গাছের দিকে। ততক্ষণে তার চোখ দুটো খুব লেগিয়েছে হিংস্র মৌমাছির দল। তখন যে মাটিতে খসে পড়া চোখের মণি দুটো নিজের পায়ে পিষে দিল, নিজেরই অজান্তে সে টেরও পেল না। এরপর দুই হাত দিয়ে হাতড়াতে সে সেই আম গাছটিকে বাঁশের বেড়া দিয়ে ঘিরে রাখা মন্ত্রভূত লাল সুতির বন্ধনকে ছিন্ন ভিন্ন করে আজরে বলল পাটিতে। ততক্ষণে তার গোটা শরীরকে গ্রাস করেছে রাক্ষসী মৌমাছির দল। তার সারা দেহ বিভৎসভাবে ফুলে উঠেছে। চোখের কালি কোটর রাগ এবং কানের ছিদ্র দিয়ে তার মস্তিষ্কের গহ্বরে প্রবেশ করছে মৌমাছির দল। তার পিঠের নাভিমূলের ছিদ্র দিয়ে প্রবেশ করছে আরো এক ঝাঁক নীল মৌমাছি।
শরীরের উপর দিয়ে সহজেই অনুমান করা যাচ্ছে তাদের নিস্তব্ধ পদচারণা। ধীরে ধীরে তারা প্রবেশ করল তার মস্তিষ্কে। শেষ মরণ আর্তনাদটা যখন শোনা গেল, তখন কালো মেঘ কেটে আকাশের বুকে চাঁদের স্নিগ্ধ আলো ফুটে উঠল। হয়ে থাকা মুখের ভেতর দিয়ে তখনও বেরিয়ে আসছে ঝাঁকে ঝাঁকে মৌমাছির দল। এইবার আমি মুক্ত, সমস্ত জাগতিক বন্ধন হতে আমি মুক্ত। এইবার আমি আমার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিব। নীলাম্বরী ফিরে এসেছে, নীলাম্বরী। রাতের নিস্তব্ধ প্রহর ছিন্ন ভিন্ন করে একটি বিশালাকায় কালো অবয়ব বাতাসে ভাসতে ভাসতে এগিয়ে চলল রথিনপুর গ্রামের দিকে। অমাবস্যার কালো আকাশ জুড়ে তাকে সাপের মতো পেঁচিয়ে কুণ্ডলি পাকিয়ে এগিয়ে চলল এক ঝাঁক নীল মৌমাছির দল। এরপর কি হলো ঠাকুরমশাই? এতক্ষণ আমি এবং কিশোরী হতবাক হয়ে তারানাথের অভিজ্ঞতার ঝুলি থেকে এমন একটি রোমহর্ষক কাহিনী শুনছিলাম। বাইরে তখন গোটা কলিকাতা মহানগরী পাতলা কুয়াশার চাদর জড়িয়ে ল্যাম্পপোস্টের নিবু নিবু হ্যাজকের আলোতে ঘুমন্ত পুরীকে উদ্ভাসিত করেছে। পকেট থেকে ট্যাঙ্ক ঘড়িটা বার করতেই দেখতে পেলাম সময়ে প্রায় রাত্রি 8 ঘটিকা। মাঘ মাসের এমন এক হাড় কাঁপানো ঠান্ডার রাতে আকাশ কালো করে টুকটাক বৃষ্টির ফোঁটা বর্ষার ফলার মতো এসে বিঁধছে শূন্য কংক্রিটের রাজপথে। তবে সুকান্তের মতো সে তীব্র আর্তনাদ জানিয়ে তার যন্ত্রণা ব্যক্ত করতে পারছে না। আমার আনা পাসিং শোয়ের প্যাকেট থেকে একটি সিগারেট ঠোঁটে গুজে তাতে অগ্নিসংযোগ করে তারানাথ তান্ত্রিক বলে উঠলেন, আজ রাতে বোধহয় আর তোমাদের বাড়ি ফেরা হবে না। এমনিতে শীতের রাত, তার মধ্যে বাইরে বৃষ্টি পড়ছে। যদি একান্তই ফিরতে চাও তবে ঠান্ডা লেগে একটা বড় অসুখ বাঁধিয়ে বসবে। বিমতি, তোমার গিন্নি তো এখন কদিন বাপের বাড়িতে থাকবে বললে, আর কিশোরী তো এখনো অবিবাহিত, তাই কোনো পিছু টানো নেই। আজ বরং তোমরা রাতটুকু আমার বাড়িতে কাটিয়ে কাল সকালে ফিরে যেও না হয়। চারি মায়ের সন্তান ভূমিষ্ঠ হবার পর সেও শ্বশুর বাড়ি ফিরে গেছে। আজকের রাতের জন্য চারে টানে কিছু একটা ফুটিয়ে নিলে আমাদের সকলের দিব্যি চড়ে যাবে। আমি তৎক্ষণাৎ বলে উঠলাম, ঠাকুরমশাই, আমাদের নৈশ আহারের ব্যাপারে এত ভাবতে হবে না, সে যা করে হোক রাত কেটেই যাবে। আপনি আবার আমাদের জন্য হাত পুড়িয়ে রান্না করতে যাবেন কেন? আমরাই দুজনে মিলে আমাদের সকলের জন্য খিচুড়ি করে নেব। আরে না না, সে কি করে হয়? তোমরা আজ রাতে আমার বাড়ির অতিথি, আর অতিথির অমর্যাদা এই তারানাথ তান্ত্রিক কখনো করেন। তবে সেই রাতে রথিনপুর গ্রামে গিয়ে আমি যেই বাড়িতে আতিথ্য গ্রহণ করেছিলাম, আমার কাহিনীর আরেকটি চরিত্র অলোক দৈবযোগে সেই বাড়ির বড় ছেলে ছিল। তখন আমার বয়স কতই বা হবে, ওই ধরো বছর 22। ততদিনে আমি মধুসুন্দরী দেবীর সাক্ষাৎ পেয়েছি এবং তার কাছ থেকে উচ্চতন্ত্রবিদ্যার কঠিন সাধনা রপ্ত করেছি। দেখা পেয়েছি বহু উচ্চ মার্গের তান্ত্রিকে।
সেই দিন রাতে আমার ওই গ্রামে পদার্পণ আকস্মিকভাবে ঘটেছে বলে আমি মনে করি না। এই বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে যে সময়ের স্রোত বয়ে চলেছে, কর্মযোগে এবং দৈব সংযোগে মানুষের স্থানান্তর কিংবা অন্য মানুষের সাথে যোগাযোগ স্থাপন সম্ভব হয়। সেদিনও আজকের মতোই ছিল এক গভীর কালো রাত। চন্দ্রিমার নিভু নিভু আলোক সজ্জায় তখন সেজে উঠেছে প্রকৃতি। তখন আমার মুক্ত জীবন, সংসারের কঠিন বন্ধন আমায় বাঁধতে পারেনি। সদগুরু সন্ধান লাভের আশায় ঘুরে চলেছি দেশের বিভিন্ন পীঠস্থান এবং শ্মশানে। কতগুলো যে এতগুলো পথ পাড়ি দেওয়ার পর শরীর ক্লান্ত এবং বিধ্বস্ত। তখনকার সময়কালে মানুষ ছিল সরল প্রকৃতি। গ্রামাঞ্চলের দিকে রাতের বেলা কোনো অতিথি এলে তাকে সমাদর করতে হতো। রথিনপুরের আমার গল্পে উল্লিখিত সেই পুকুরের ধারে যখন এসে পৌঁছালাম, দেখতে পেলাম আমার ঠিক সামনে দিয়ে এক পুরুষ হন হন করে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে হেঁটে চলেছে গ্রামের দিকে। সব যেন বিড় বিড় করে বলে চলেছে সে। আমি কাছে গিয়ে তাকে ডাকতে যেন তার সম্বিত ফিরল। সে আমায় দেখে বললে, কে আপনি? আপনাকে তো এই গায়ে আগে দেখিনি। আমি এক সামান্য পথিক মাত্র। আমার পরিচয়, আমি তারানাথ চক্রবর্তী। আমার কোনো নির্দিষ্ট গন্তব্য নয়। আমি ভবঘুরে মানুষ। হাঁটতে হাঁটতে তোমাদের গ্রামে এসে উপস্থিত হয়েছে। তুমি কি এই গায়েরই কেউ? দেখে তো স্থানীয় লোক মনে হচ্ছে। আমি এই গায়েরই মানুষ। আমার নাম অলোক সেন। এখান থেকে আরও 2 ক্রোশ পথ পাড়ি দিলেই গায়ের দক্ষিণ প্রান্তে আমার বাসস্থান। তা এত রাত্রে এইভাবে উদ্ভ্রান্তের মতো হেঁটে চলেছ কেন? তোমার গতিবিধি দেখে অনুমান করা যাচ্ছে কোনো কারণে তুমি চিন্তাগ্রস্ত। আর কিসব যেন বিড়বিড় করে বলছিলে শুনতে পেলাম। নীলাম্বরী ওকে মেরে ফেলবে, কেউ বাঁচবে না। কে কে এই নীলাম্বরী? আর কার বিপদ উপস্থিত হয়েছে? আমায় নির্দ্বিধায় সবটা খুলে বলো। বলতে পারো তুমি, কোনো অসুবিধা নেই। হয়তো আমি তোমায় সাহায্য করতেও পারি। আপনি আমায় কিভাবে সাহায্য করবেন আমি জানি না, তবে আমার বন্ধু সুকান্তর খুব বিপদ। আমার নিষেধাজ্ঞা অমান্য করে সে ওই আম বাগানের পথ নিজেকে, যেখানে রাতের কালো নিকষ অন্ধকারে মিশে রয়েছে এক ভয়ানক বেতিল। আমি গ্রামের দিকেও চলেছি যাতে গাঁয়ের সকলকে একত্রিত করে তার প্রাণ রক্ষা করতে পারি। সবই বুঝলাম, কিন্তু তুমি আগে শান্ত হও, আমায় সবটা খুলে বলো। তারানাথ মহাশয়, ওই আম বাগানে যে যায় সে হয় উন্মাদ হয়ে ফেরে, নয় পরের দিন সকালে তার বিকৃত দেহ উদ্ধার। এখন সবটা বলার সময় অবশিষ্ট নেই। আপনি বরং আজকের রাতটুকু আমার ওখানে আশ্রয় নিন। বাসায় ফিরে আমি সবটা বলবো, তবে তারও আগে সকলকে একত্রিত করতে হবে। আপনাকে সবটা বলে আমার সুকান্তকে উদ্ধার করতে বেরিয়ে পড়ব। চিন্তা করবেন না, আমার অনুপস্থিতিতে আপনার যত্ন আত্মীর কোনো ত্রুটি হবে না। সেসব পরেই হবে হলো। তার আগে চলো গ্রামে যাই, সেখানে গিয়ে না হয় পরবর্তী পরিকল্পনা স্থির করব। আমাদের কথোপকথন চলাকালীন হঠাৎ আমরা লক্ষ্য করলাম আমাদের ঠিক মাথার উপরে বন বন করে একটা শব্দ হচ্ছে। চকিতে মাথা তুলে আকাশ পানে চেয়ে দেখি সহস্র মৌমাছির দল সঙ্গবদ্ধভাবে উড়ে চলেছে গ্রামের দিকে। সেই সকল মৌমাছিদের দল একে অপরের সাথে যুক্ত হয়ে সৃষ্টি করেছে এক অদ্ভুত নারীর অবয়ব। দূর থেকে দেখলে মনে হবে নীলাভ কাপড়ে আবৃত এক নারী যেন আকাশ পথে অগ্রসর হচ্ছে।
ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে পায়ের নখ থেকে মাথার চুল অবধি সবটা নীল মৌমাছির বিরাট আস্তরণে ঢাকা। তারা এক প্রকার আমাদের অবজ্ঞা করে এগিয়ে চলল সামনের দিকে। সেই দিকে হতবাক দৃষ্টিতে তাকিয়ে অলোক বলে উঠল, সর্বনাশ, সে জেগে উঠেছে। নীলাম্বরী মুক্তি পেয়েছে, এবার আর কারো নিস্তার নেই। কথাগুলো বলে সে এক প্রকার ছুটতে ছুটতে এগিয়ে চলল গ্রামের দিকে। আমিও আমার গতি বৃদ্ধি করে তাকে অনুসরণ করতে লাগলাম। খানের পাশ দিয়ে বয়ে চলেছে তীব্র হিমেল হাওয়া। ঢেক বেদিক জ্ঞান শূন্য হয়ে হঠাৎই অলোক আছড়ে পড়ল মাটিতে। আমি আবারও আমার চলার গতি হ্রাস করে তাকে হাত ধরে টেনে তুলতে যেতে শুনতে পেলাম আমাদের ঠিক পাশে একটি গোয়াল থেকে গরুগুলি তারস্বরে চিৎকার করে উঠল। তৎক্ষণাৎ দ্রুত সেই স্থানে গিয়ে যেই দৃশ্যের মুখোমুখি হলাম সে আমি জীবদ্দশায় পড়ব না। আমি এবং অলোক উভয়ের দৃষ্টি তখন স্থির, নিশ্চল, যেন কোনো এক অলৌকিক মন্ত্র বলে আমরা নিজেদের উপর থেকে নিয়ন্ত্রণ শক্তি হারিয়েছি। দেখলাম কয়েক শত গরুর পালের উপর আছড়ে পড়েছে অস্ত্র নীল মৌমাছিদের বিরাট দল, এবং তারা কয়েকটি ভাগে ভাগ হয়ে সৃষ্টি করেছে ওই নারী অবয়বের, যাকে খানিক আগে আমরা দেখেছিলাম। এক একটি গরুর শরীরের কাছে উপস্থিত নীলাম্বরী, খানিক আগেই যার নাম শুনেছি। ততক্ষণে গৃহস্বামীরও ঘুম ভেঙেছে। গরুদের সম্মিলিত আর্তনাদ শুনতে পেয়ে সে ছুটে বাইরে বেরিয়ে আসতে দেখতে পেল। ততক্ষণে সেই সকল গরুদের শরীর ছিন্ন ভিন্ন করে মৌমাছি রূপে সেই বিভীষিকার দল তাদের সারা শরীর গ্রাস করেছে। মনে হচ্ছিল তারা নতুন এক মৌচাক গড়ে তুলতে খুঁজে নিচ্ছে নতুন শরীর। সম্বিত ফিরতে সে একটি লাঠির আগায় কাপড় জড়িয়ে তাতে কেরোসিন ঢেলে অগ্নি সংযোগ কর। এরপর উন্মাদের মতো ধেয়ে গেল সেই বিভীষিকার দিকে। কিন্তু কজনকে বাঁচাবে আর কার থেকেই বা তাদের রক্ষা করবে? ততক্ষণে নীলাম্বরীর শত শত রোগ মৌমাছির আকারে একই একই গ্রাস করছে সেই সকল নিরীহ প্রাণীদের। এতক্ষণ আমরাও সেই স্থানে উপস্থিত হয়েছি। সেই দিকে গৃহস্বামীর কোনো প্রক্ষেপ নেই। আমি তাকে বাধা দেওয়ার সুযোগটুকুও পেলাম না। তার আগেই দেখতে পেলাম গরুদের আধ খাওয়া ক্ষত বিক্ষত ফুলে ওঠা শরীর থেকে বেরিয়ে আসছে শত শত মৌমাছির দল। ধীরে ধীরে খণ্ডে খণ্ডে বিভক্ত মৌমাছি রূপে নীলাম্বরী একে একে একত্রিত হতে লাগল এবং এক বিশাল আকায় নারী মূর্তি রূপে পরিবর্তিত হল। ধীরে ধীরে ফুটে উঠল এক শরীরী অবয়ব, যার সারা দেহ ঘিরে রয়েছে শয়ে শয়ে নীল মৌমাছিদের দল। তীব্র এক হুঙ্কার দিয়ে সে ঝাঁপিয়ে পড়ল গৃহস্বামীর দিকে। চোখেতে সেই সকল মৌমাছি তার হা হয়ে থাকা মুখের কালো শূন্য গহ্বর থেকে বেরিয়ে আছড়ে পড়ল তার শরীর লক্ষ্য করে। ততক্ষণে আমি আবারও সব জ্ঞানে ফিরে এসেছি। আমি আমার এবং অলোকের দেহকে দেহবন্ধনের দ্বারা এক অদৃশ্য বন্ধনে বেঁধে ফেললাম। এই মুহূর্তে আমরা সুরক্ষিত এবং সেই পৈশাচিক বিভীষিকার চোখেও দৃশ্যমান নয়। অলোকের হাত টেনে ধরে বললাম, পালাও, বাঁচাতে গেলে পালাও অলোক। এই মুহূর্তে তাকে প্রতিহত করবার ক্ষমতা আমার মধ্যেও নেই। তবে শীঘ্রই আমি এই অশুভ শক্তিকে নিজের হাতে বিনষ্ট করব, কথা দিলাম।
আপনি এটা কিভাবে সম্ভব করলেন? এই মুহূর্তে নিজের শরীরটাকে বাতাসের থেকেও হালকা অনুভব হচ্ছে। মনের ভেতর থেকে সকল প্রকারের ভয় যেন কোথায় হারিয়ে যাচ্ছে। কে আপনি? অলোক, অলোক আমি কে সেটা তোমার বাড়ি গিয়ে না হয় বলবো, তবে এখন এই স্থান পরিত্যাগ করবো আমরা। এই বলে আমি বাতাসে হাত প্রসারিত করে গোয়ালের অংশটুকু বাদ দিয়ে বাড়ির অংশটিতে গৃহবন্ধন করে দিলাম। বাড়ির ভেতরে যারা ঘুমন্ত অবস্থায় রয়েছে অন্তত পক্ষে তাদের প্রাণটুকু রক্ষা পাক। ভাগ্য ভালো এতক্ষণে গৃহস্বামী ছাড়া আর কারোর ঘুম ভাঙ্গিনি। এই কাজটি আমার অনেক আগেই করা উচিত ছিল, কিন্তু ঘটনার আকস্মিকতায় আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলাম। এই মুহূর্তে আপাতত আমরা এবং বাড়ির ভেতরের লোকগুলো সুরক্ষিত, আমরাও তার কাছে দৃশ্যমান নই। একটা জিনিস বুঝতে পারলাম, এই বিভীষিকার যেই হোক, সে শিকারের গায়ের গন্ধ শুনে শিকারকে মৃত্যুর করাল ধাবায় হ্রাস করে। এর দুটি রূপ, এক মৌমাছির আরেকটি এক নারীর। এদের সম্মিলিত রূপ যে কতটা বিনাশকারী সেই বিষয়ে আমরা এইমাত্র জ্ঞাত হয়েছি। তবে তবে আমি একটা বিষয় বুঝতে পারলাম না, এই বিভীষিকা যখন আমাদের উপর দিয়ে বাতাসে ভর করে গ্রামের দিকে আসছিল তখন চাইলেই আমাদের আক্রমণ করতে পারতো, করলো না কেন? যাক, সেসব থাক, এখন চলো আপাতত তোমাদের বাসায় চলো, সেটি আজ রাতের জন্য নিরাপদ আশ্রয়। সুবল কাকা, সুবল কাকা আমাদের গ্রামের একমাত্র গোয়ালা, যার গরুর দুধ গ্রামের প্রতিটি বাড়িতে যায়। তাকে প্রত্যেকেই ভীষণ সম্মান করে, ভালোবাসে। গ্রামের মানুষগুলোর আপদে বিপদে ঝাঁপিয়ে পড়তো সে। আজ সুবল কাকাকে আমাদেরই সামনে মাটিতে বসে ডুগরে কেঁদে উঠল অলোক। তাকে সান্ত্বনা দেবার ভাষা আমারও জানা নেই। ততক্ষণে রাতের সেই বিভীষিকা সুবলের দেহটি ছিন্ন ভিন্ন করে আবারও বাতাসে ভর দিয়ে উড়ে চলল আম বাগানের দিকে। আমি দেখতে পেলাম ততক্ষণে ভূম আকাশ ফর্সা হয়ে এসেছে। রাতের আধার কাটিয়ে লাল আভা ছড়িয়ে মেঘের আড়াল থেকে উঁকি মারছেন স্বয়ং সূর্যদেব। আর চিন্তা নেই, আমি তার কাঁধে হাত রেখে বললাম, অলোক আর চিন্তা নেই, সকাল হয়ে এসেছে। তবে তবে তোমার বন্ধু মনে হয় না জীবিত রয়েছে। তবুও আমরা সকলে মিলে একবার আমবাগানে যাব তার অনুসন্ধানে। এখন চলো, তোমার বাড়িতে চলো, অনেক কাজ বাকি যে। দুই চালা মাটির ঘরটার সামনে এসে যখন উপস্থিত হলাম, দেখতে পেলাম ইতিমধ্যে সেখানে গ্রামের কিছু মানুষ জটলা বেঁধে রয়েছে। কানে ভেসে এলো কিছু টুকরো টুকরো কথা। কাল রাত থেকে যে কি শুরু হয়েছে তা কে জানে। আমার বাছুরটা ঘুম থেকে উঠে দেখি তার মুখে রক্ত তুলে মারা গেছে গো। আর হ্যাঁ, আমার ধান জমির ফসল এক রাতের মধ্যে কে বা কারা যেন অকারণে, কি কারণ আছে তো জানি না গো, সব নষ্ট করে দিছে। আজ ভোরে ধান তোলার সময় গিয়ে দেখি সোনালি ফসল কেউ যেন প্রবল আক্রোশে মাটি থেকে উপড়ে ফেলে সব নষ্ট করে দিয়ে গেছে গো। কি যে হচ্ছে কিছু তো বুঝতে পারছি না। কি রে বাছা, কোথায় ছিলি সারা রাত? আমাদের চিন্তায় যে প্রাণ ওষ্ঠাগত। এদিকে তোর বাবা সারা রাত বিছানায় চটপট করেছে, আমাদের কারোর চোখে এক ফোঁটাও ঘুম নেই। তাছাড়া সুকান্ত কই, ওকে তো দেখছি না বাছা। সেই যে রাত্রে যাত্রা দেখতে গেলি, তারপর তো আর ফেরারই নাম নেই। এদিকে কাল রাত থেকে গ্রামে কি যে শুরু হয়েছে কিছুই যে বুঝতে পারছি না। গ্রামের লোকদের কথোপকথনের মাঝে যে 5 বয়সী মহিলার উদ্বেগে ভরা কণ্ঠ শুনলাম, সেটা শুনে সহজেই অনুমান করলাম যে উনি অলোকের মা। অলোকের তখন উত্তর দেওয়ার মতো অবস্থা নেই, তাই ওর হয়ে আমি বলে উঠলাম, ক্ষমা করবেন মা, এই মুহূর্তে অলোককে কিছু জিজ্ঞাসা করবেন না, ওর উত্তর দেওয়ার মতো অবস্থা নেই। এমনিতে পথশ্রমে ক্লান্ত,
তার মধ্যে কাল রাতে আমরা দুজনে যা প্রত্যক্ষ করেছি সেটা জানলে আপনারা আপনাদের সকল প্রশ্নের উত্তর পাবেন আশা করি। এতক্ষণ এরূপ এক ঘটনা প্রবাহে সকলেই প্রায় বিচলিত ছিল, তাই আমার দিকে বিশেষ কেউ লক্ষ্য করে। এইবার সকলে আমার দিকে সপ্রশ্ন দৃষ্টি মিলে চেয়ে রইল। অলোকের পা বলে উঠলেন, তুমি কে বাছা? এর আগে তো এই গায়ে তোমায় দেখিনি। মা, আমার নাম তারনাথ চক্রবর্তী এবং আমি একজন ভবঘুরে মানুষ। ঈশ্বরের সাধন ভোজন করি, বাংলার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ায়। কাল রাতে আমি নিরাপদ আশ্রয়ের খোঁজে এই গ্রামে আসি এবং যাত্রাপথে অলোকের সাথে আমার দেখা হয়। কাল আমরা উভয়ে যে ভয়াবহতার সম্মুখীন হয়েছিলাম তাদের প্রাণ নিয়ে ফিরতে পেরেছি এই ঢের। এরপর আমি তাদের সকল বৃত্তান্ত খুলে বলতে অস্থির জনতার মধ্যে একজন প্রৌঢ় ব্যক্তি বলে উঠল, সে কি সুবল মারা গিয়েছে? আর ওই যে মৌমাছিদের বিশাল বাহিনী যে নারী অবয়বকে বেষ্টন করে গ্রামে এসে প্রবেশ করেছিল, তারই কি কুপ্রভাব গ্রামে অভিশাপ হয়ে নেমেছে? এ যে ঘোর অনর্থ। তার মানে নীলাম্বরী মুক্ত হয়েছে। হ্যাঁ, কিন্তু এ কিভাবে সম্ভব? এ কিভাবে সম্ভব? কে এই নীলাম্বরী? কি তার পরিচয়? কেনই বা সে এইভাবে আক্রমণাত্মক হয়ে এই গোটা গ্রামকে গ্রাস করতে চাইছে? ওই যে মুক্তি পাওয়ার কথা বলছেন, ঘটনাটা যদি সবিস্তারে আমার কাছে বলেন তাহলে হয়তো আমি এই বিষয়ে আপনাদেরকে সাহায্য করতে পারি। কত করে অলম পায়ে দাওয়ায় এসে বসেছে। তার চুল উস্কো খুস্কো, চোখের নিচে রাত্রি জাগরণের ছাপ সুস্পষ্ট। সে যেন বাক শক্তি হারিয়ে ফ্যাল ফ্যাল করে আমাদের দিকে চেয়ে রয়েছে। আমি অলোকের মাকে উদ্দেশ্য করে বলে উঠলাম, মা, আপনি অলোককে গরম দুধ খেতে দিন, তাতে ও বল ফিরে পাবে। ওর বিশ্রামের প্রয়োজন। সারা রাত ওর উপর দিয়ে অনেক ঝড় বয়ে গিয়েছে। আমি বরং দাওয়াই বসে এই ব্যাপারে আলোচনা করছি, আপনাকে ভেতরে দিয়েছেন। অলোককে দিয়ে যখন তার মা ঘরের ভেতরে প্রবেশ করলো, তখন তাদের বাড়ির সামনে আরো কিছু মানুষের জটলা বেড়েছে। সেই বৃদ্ধ ব্যক্তি ধীরে ধীরে বলতে শুরু করলেন, সবই আমাদের কপাল বাবা, নইলে জমিদার বাবুর অমন ফুটফুটে মেয়েকে এইভাবে আত্মহননের পথ বেছে নিতে হয়। তোমরা যেই পিশাচিনীকে কাল রাতে দেখতে পেয়েছ, সেই আমাদের জমিদার রথিন মণ্ডলের প্রথম পক্ষের স্ত্রী, তার একমাত্র কন্যা সন্তান নীলাম্বরী। সে ছিল রূপে গুণে অনন্যা, আমাদের সকলের প্রিয় পাত্রী। বেচারি শুধু একটা ভুল করে ফেলেছিল। তার শিক্ষাগুরু বেনারসের বিখ্যাত পণ্ডিত হরিপ্রসাদকে ভালোবেসে ফেলেছিল, আর এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। জমিদার বাবু এমনিতে প্রজাবৎসল এবং ন্যায়পরায়ণ ব্যক্তি, তবে কন্যার এরূপ সিদ্ধান্ত তার অভিজাত্যের দম্ভকে আঘাত করে। ফলস্বরূপ সে গৃহবন্দিনী হয়। হরিপ্রসাদকেও তারপর থেকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। কারোর মতে তাকে গুপ্ত ঘাতক দিয়ে হত্যা করিয়ে তার দেহ গুম করে ফেলা হয়, আবার কারোর মতে জমিদার বাবুর বিপুল অর্থ দান করে তাকে বেনারসে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। তবে সবটাই লোকমুখে শোনা, সত্যি কথা ঘটনাটা কেউ জানে না। এরপর জমিদার বাবু অন্যত্র তার বিবাহের ব্যবস্থা করলে এক রাতে সকল প্রহরীদের চোখে ধুলো দিয়ে সে পালিয়ে গিয়ে আমবাগানে তার পরনের শাড়িতে ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে। সৌভাগ্য বলো বা নিয়তির খেলা, সেই সময় আমবাগানে পাহারারত এক রাজকর্মচারী সেই ঘটনা দেখে ফেলে এবং তাকে বাধা দিতে যায়। সে হয়তো সফল হতো যদি না নীলাম্বরীর শরীরটা ধাক্কা মারত ওই গাছের অবস্থিত একটি মৌচাকে।
দুলতে থাকা শরীরটা যখন মৌচাকে আঘাত আনে তখন সেটি ভেঙে মাটিতে পড়ে যায় এবং শত সহস্র ক্ষিপ্ত নয় মৌমাছির দল তাদের আক্রমণ করে। আমরা সকলে যখন তাদের মরণ আর্তনাদ শুনতে পাই তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। ঝাঁকে ঝাঁকে হিংস্র ক্রুদ্ধ মৌমাছি ঝাঁক বিষাক্ত হুল ফুটিয়ে তাদের হত্যা করেছিল। আমরা শুধুমাত্র তাদের ক্ষত বিক্ষত ফুলে ওঠা মৃতদেহ আবিষ্কার করি। তারপর সেই আম বাগানে যেই যায় সেই ওই পৈশাচিক বিভীষিকার সম্মুখীন হয়ে উন্মাদ হয়ে যায়, নয় ওই একইভাবে পরের দিন সকালে তার মৃতদেহ উদ্ধার হয়। এরপর জমিদার বাবু এক তান্ত্রিক ঠাকুরকে এই গ্রামে নিয়ে আসেন, যিনি নীলাম্বরীর অতৃপ্ত আত্মাকে সেই স্থানে তন্ত্র শক্তির দ্বারা বিদ্ধ করে। তোমার মুখ থেকে রাতের সকল বৃত্তান্ত শুনে আমার মনে হয় অলোকের বন্ধু সুকান্ত কোনোভাবে সেই মায়াবিনীর ছলনায় ভুলে তাকে বাঁধন মুক্ত করে এবং তারই হাতে মৃত্যুবরণ করে। যদিও এটা আমার অনুমান মাত্র। নীলাম্বরী ফিরে এসেছে। এইবার গোটা গ্রাম উজাড় হয়ে যাবে। নীলাম্বরীর অকাল মৃত্যুর পর জমিদারবাবু দ্বিতীয়বার বিবাহ করে এবং বর্তমানে তার একটি দ্বিতীয় পক্ষের স্ত্রীর ছেলেও রয়েছে, যে জমিদারবাবুর উত্তরাধিকারী। তবে বর্তমানে তারা জমিদারবাবুর কলকাতার বউবাজার এলাকার বাড়িতে গিয়ে বসবাস করছে। জমিদারবাবু নানান ব্যবসার সাথে যুক্ত। আমি যতদূর জানি কলিকাতাতে তো তার বিরাট শাড়ির ব্যবসা রয়েছে। তাই এই মুহূর্তে জমিদারবাবুর কাছ থেকে কোনো প্রকার সাহায্যের প্রার্থনা করা অমূলক। এত করে গোটা বিষয়টা আমার কাছে স্পষ্ট হলো। তবে কিছু বিষয় আমার কাছে তখনও রহস্যাবৃত রয়ে গেল। প্রথমত, কাল দেহবন্ধন ক্রিয়া করার পূর্বে সে আমাদের দেখতে পেল না কেন? তাহলে কি কোনো শুভ শক্তি আমাদের অস্তিত্বকে সেই ঐশাচিক বিভীষিকার নিকট হয়ে গোপন করতে সাহায্য করেছিল? দ্বিতীয়ত, বেনারসের সেই পণ্ডিত হরিপ্রসাদের শেষ পরিণতি কি হয়েছিল? সর্বোপরি ওই মৌমাছির দল তার আজ্ঞাবহ হয়ে তাকে অনুসরণ করছিল। তারা যে এই প্রকৃতির সন্তান, তাহলে অশুভ শক্তি কিভাবে তাদের অধীনস্থ গোলামে রূপান্তরিত করলো? না, আমায় সবটা জানতে হবে। আমায় একা ওই আমবাগানে যেতে হবে। ওই স্থানেই আমি এক মহাযজ্ঞ সম্পন্ন করব। এখন স্বয়ং মা আমার একমাত্র পথপ্রদর্শক। আমি আমার প্রাণীর পরোয়া করি না, কিন্তু এই সকল নিরীহ গ্রাম্য মানুষগুলির প্রাণ আমায় যে রক্ষা করতেই হবে। সেই প্রমূঢ় ব্যক্তির নিকট আমার পরবর্তী পরিকল্পনা প্রকাশ করতেই তিনি হতবাক হয়ে আমায় প্রশ্ন করলেন, তোমার প্রকৃত পরিচয় কি বাবা? এই আমবাগানে একা গিয়ে তুমি ওই বিভীষিকার সম্মুখীন হবে, এ মোটেও ভালো প্রস্তাব নয়। তুমি আমাদের গ্রামের অতিথি। তোমার কিছু একটা হয়ে গেলে আমরা মুখ দেখাবো কিভাবে? আমার নাম আমি আগেই বলেছি, তবে যেটা এতক্ষণ গোপন করেছি সেটি হলো আমি একজন সিদ্ধতান্ত্রিক। নানাবিধ গুহ্যতন্ত্র সাধনায় আমি পারদর্শিতা লাভ করেছি। এই মুহূর্তে আপনারা সকলেই এক গভীর সংকটের মুখোমুখি হয়েছেন। আমার প্রধান কর্তব্য আপনাদের এই সমস্যার সমাধান সূত্র বের করে এই গ্রামকে রাতের বিভীষিকার হাত থেকে রক্ষা করা। তন্ত্র শিক্ষা গ্রহণ করলে দশ মহাবিদ্যার এক দেবী মধুসুন্দরী দেবীর কাছে আমি যে অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম, আজ সেটি আমি অক্ষরে অক্ষরে পালন করব। তুমি কোন মার্গের সাধক? আমি এক বামাচারী তান্ত্রিক। সেই যৌবনের প্রাক্কালে
গৃহত্যাগী হয়েছিলাম। আজ নিজের গ্রামে ফেরার পথে আমি হাঁটতে হাঁটতে এই গ্রামে এসে পৌঁছাই। বাকি সব ঘটনা আপনার আগেই শুনেছেন। আপনারা দয়া করে আমায় নিয়ে চিন্তিত হবেন না, আমি নিজেকে রক্ষা করতে পারি। আপনারা অলক্ষ্যে চোখে চোখে রাখুন। আমবাগানে যাওয়ার আগে আমি সমস্ত গ্রামকে আমার মন্ত্র শক্তির দ্বারা বেঁচে দিয়ে যাচ্ছি। এই মুহূর্তে আপনারা একে অপরের পাশে থাকুন এবং গোয়ালা সুবনের বাড়ির লোকেদের পাশে গিয়ে দাঁড়ান। আমায় নিয়ে ভাববেন না। স্বয়ং কাল ভৈরব যার সহায়, তাকে হত্যা করবে এমন সাধ্য কার? গ্রামের মেঠো পথে ধুলো মাখা গায়ে ক্লান্ত শরীরে লেগে থাকা ঘামের ফোঁটা টপ টপ করে নিঃশব্দে ঝরতে লাগল। পেটে যেন ক্ষুধার আগুন জ্বলছে, তৃষ্ণায় তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে। এখন অন্ন গ্রহণ করতে গেলে অনেকটা সময়ের অপচয় হয়। তাই আর কাল বিলম্ব না করে আমি বেরিয়ে পড়লাম আমার নির্দিষ্ট লক্ষ্যে। পথে যেতে যেতে চোখে পড়ল সেই সুবিশাল পুকুরটি। পরিধেয় বস্ত্র উন্মোচিত করে অর্ধনগ্ন শরীরটিকে জলের শীতল স্পর্শে রাত্রি জাগরণের ক্লান্তি দূরীভূত করে এবং আত্মাকে কলুষমুক্ত করে সূর্য প্রণাম ছেড়ে দিল। শান্ত পরিবেশে গম গম করে উঠল আমার মন্ত্র উচ্চারণ। আজরা ভোরে জল পান করে তৃষ্ণা নিবারণ করলাম। জল থেকে উঠতেই যাব, এমন সময় জলের নিচ থেকে প্রবল টান অনুভব করলাম। মনে হলো কোনো শক্তি যেন প্রাণ ভরে আমার পা টেনে ধরেছে। আমি হাওয়ায় হাত বাড়িয়ে বৃথাই কোনো এক সুন্দর অমরকে আঁকড়ে ধরে উঠে দাঁড়াতে চাইলাম, কিন্তু পারলাম না। ধীরে ধীরে সেই জলের সৃষ্টি হলো এক প্রবল ঘূর্ণাবর্তে। আমি স্পষ্ট অনুভব করলাম আমার শরীরটা ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে জলের হাওয়াতল গহ্বরে। এমন এক রৌদ্র উজ্জ্বল দিনে এমনতর অলৌকিক ঘটনার মুখোমুখি হব জানলে আমি আগেই নিজের গাত্র বন্ধন করে নিতাম। এত বিধি বাও ধীরে ধীরে সেই পাক খেতে থাকা জলের অতলে তলিয়ে যেতে যেতে সম্পূর্ণরূপে জ্ঞান হারানোর পূর্বে স্পষ্টতই অনুভব করলাম একটি বলশালী পুরুষের দুটি শক্ত পেশিবহুল হাত আমার দেহটিকে সযত্নে আগলে ধরে ধীরে ধীরে নেমে যাচ্ছে। সেই পুকুরের গভীরে নাক দিয়ে বুদবুদের আকারে নিঃশ্বাস ভেসে যাচ্ছে পুকুরের জলে। শান্ত পুকুরটি প্রবল আস্ফালনে ঢেউ তুলে আবারও শান্ত হয়ে পড়ল। আমি জ্ঞান হারিয়ে ধীরে ধীরে তলিয়ে যেতে লাগলাম নরকের অন্ধকারে। সামান্য ব্রাহ্মণ পুত্র হয়ে তুমি জমিদার তনয়াকে বিবাহ করার দুঃসাহস দেখাও কি রূপে? তোমার স্পর্ধা দেখে আমি স্তম্ভিত হরিপ্রসাদ। জমিদার বাবু, আপনি এই গ্রামের দণ্ডমুণ্ডের কর্তা। আপনার বিরুদ্ধাচরণ আমার অভিপ্রায় কখনো ছিল না। বিশ্বাস করুন, পূর্ব পরিকল্পিতভাবে যে কোনো কিছু ঘটেছে তা কিন্তু নয়। আসলে আপনার কন্যার সঙ্গলাভের আশায় আমি এখানে আসিনি। এসেছিলাম আপনার অনুরোধে তাকে শাস্ত্রজ্ঞানে পাণ্ডিত্য লাভ করাতে, ন্যায় নীতি এবং ধর্ম শিক্ষা দিতেই। আজীবন আমি ব্রহ্মচর্য সদাচারী জীবনযাপন করে এসেছি, বিবাহ পর্যন্ত করিনি, যাতে ঈশ্বরের সাধনায় উৎসর্গিত আত্মা কখনো নারীর সঙ্গলাভ তথা সংগ্রামে কলুষিত হয়। কিন্তু আপনার কন্যার সুমিষ্ট ব্যবহার তথা আমার প্রতি তার দুর্বলতা ধীরে ধীরে আমায় আমার সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য করেছে। আমি যে অপারগ, নীলাম্বরীও যে আমাকে ভালোবাসে। ভালোবাসা? ছাত্রী এবং শিক্ষকের মধ্যে শুধুমাত্র একটি সম্পর্ক থাকে, সেটি হলো গুরু এবং শিষ্যার।
তুমি ব্রাহ্মণ সমাজের কলঙ্ক হে। তাছাড়া তুমি ক্ষত্রিয় ধর্মকেও কলুষিত করেছ। তুমি জানো না, আমাদের ধর্মের নিয়ম অনুযায়ী রাজ পরিবার বা জমিদার পরিবারের সাথে একমাত্র তাদের সমগোত্রীয়দেরই বিবাহ সম্ভব। তুমি এক দুরাচারী পণ্ডিত। তোমার কাছে এই মুহূর্তে দুটো রাস্তা খোলা রয়েছে। যত অর্থ চাও আমি দেব, কিন্তু এই মুহূর্তে আমার কন্যার জীবন থেকে চিরতরে সরে যাও। আমি আমাদের পার্শ্ববর্তী জমিদারের পুত্রের সাথে তার বিবাহ স্থির করব। আর যদি আমার কথা অমান্য করো তবে মৃত্যুর জন্য প্রস্তুত হও। আমার ভালোবাসা যে অর্থের বিনিময়ে বিক্রয় করতে পারি না জমিদার মশাই। প্রেমের পবিত্রতা কি অর্থের মাপদণ্ডে পরিমাপ করা যায়? তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হও। এই, কে আছিস? একে গুম ঘরে নিয়ে যা, বাকিটা আমি দেখছি। এতক্ষণ আমি যেন এক ঘড়ির মধ্যে ছিলাম। জ্ঞান শূন্য অবস্থাতেই ফুটে উঠেছিল বিভিন্ন দৃশ্যপট। এতক্ষণ ধরে যেই দুই ব্যক্তির কথোপকথন শুনছিলাম, তাতে অবচেতন মনে স্পষ্ট টের পাচ্ছিলাম ওই জলস্রোত যেন এক বিরাট সময়ের দ্বার, যার মধ্য দিয়ে আমি প্রবেশ করেছি অতীতের সেই সময়কালে, যেখানে গোপন রয়েছে সকল রহস্যের চাবিকাঠি। আবারও পরিবর্তন ঘটল সেই দৃশ্যপটে। আমি দেখতে পেলাম কোমরে দড়ি পড়া অবস্থায় এক ব্যক্তিকে কিছু লোক মিলে টানতে টানতে নিয়ে চলেছে এই পুকুরের দিকে। অবচেতন মনের পর্দায় আবারও ফুটে উঠল কিছু খণ্ড খণ্ড দৃশ্য, যেন সিনেমার সাদা কালো পর্দায় ফুটে উঠছে বায়োস্কোপের দৃশ্য। আমি দেখতে পেলাম কোমরে দড়ি পড়ে থাকা সেই ব্যক্তির সারা শরীর থেকে রক্ত ঝরছে, মাথাটা একদিকে হেলে পড়েছে, কম্পমান হাত দুটি কাঁধ থেকে ঝরে পড়েছে এবং তার দুই হাতের শিরা বরাবর আড়াআড়িভাবে দুটি চিরা ক্ষত। সেখান থেকে টুপটাপ করে ঝরে পড়ছে লাল রক্তের ধারা। টলমল পায়ে সে খানিক দূর গিয়ে মাটিতে ধপ করে বসে পড়ল। সেই যেন চলার শক্তিও হারিয়েছে। তার পায়ের অবস্থাও আশঙ্কাজনক। হাঁটু দিয়ে গড়িয়ে পড়ছে তাজা লাল তরল। মনে হচ্ছিল কেউ যেন তার হাঁটুতে শক্ত কিছুর আঘাতে তার বালায় চাকির স্থান বিপরীত দিকে ঘুরিয়ে দিয়েছে। আমি চমকে উঠলাম এমন এক নৃশংস দৃশ্য প্রত্যক্ষ করে। মনে হচ্ছিল এই যেন মধ্যযুগের বর্বরতা আবারও একবার ফিরে এসেছে। হঠাৎই এক সমদর্শন ব্যক্তি রূপে বাঁধানো লাঠি নিয়ে এগিয়ে এসে তার মাথায় আঘাত করল। এইবার কাঁপতে কাঁপতে সে মাটিতে লুটিয়ে পড়ল। তার হা হয়ে থাকা মাথা থেকে দেখা যাচ্ছে সাদা খুনির অংশটি। আমার মেয়ের দিকে চোখ তুলে দেখার স্পর্ধা তুমি দেখিয়েছ পণ্ডিত। অর্থ দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি নিতে অস্বীকার করলে। নিজেই স্বেচ্ছা মৃত্যুবরণ করলে। দু হাতের এবং পায়ের শিরা কাটার পরেও তুমি জীবিত দেখে আমি স্তম্ভিত হচ্ছি। তবে মাথায় যে আঘাতটা করলাম তাতে তোমার মৃত্যু নিশ্চিত। তাই কে আছিস? এই লাশটার শরীরে ভারী পাথর বেঁধে এই পুকুরের জলে ফেলে দে। গ্রামের কাকপক্ষীও যেন টের না পায়। হ্যাঁ কর্তা, আপনি নিশ্চিন্ত হয়ে ফিরে যান, একে আমরা দেখে নিচ্ছি। বেশ। এই বলে সেই ব্যক্তিটি তার গিলি করা পাঞ্জাবির ভেতর থেকে হাত ঢুকিয়ে বের করে আনলো একটি থলি। সেই থলিটি ছুড়ে দিল উপস্থিত দুই আরেক ব্যক্তির দিকে। সেটি লুকিয়ে নিয়ে একজন বলে উঠল,
কর্তা, আপনার কাজ হয়ে যাবে। কাজ শেষ হলে আরো পাবি। এখন যা। সেলাম তোকে। তারা আবারও এসে উপস্থিত হলো মাটিতে পড়ে থাকা সেই দেহের দিকে। দেহটি যেন এখনো মৃদু মৃদু কাঁপছে। সেই শরীরের দিকে অবজ্ঞা ভরে দুইজন একবার দেখে নিয়ে মাটিতে একদলা থুতু ছিটিয়ে মুখ দিয়ে চোখ চোখ শব্দ করে বলে উঠল, জমিদার বাবুর প্রস্তাবটা শুনে নিলে কাজে দিত পণ্ডিত। এখন যে তোমার সলিল সমাধি হওয়ার শঙ্কু উপস্থিত। কথাগুলো শুনে যেন সেই শরীরটা ধনুকের ছিলার মতো একবার পাক দিয়ে উঠল। তার স্থির শূন্য দৃষ্টি যেন এই বিশ্ব চলাচলের দিকে তাকিয়ে কোনো এক অভিশাপ দিয়ে চলেছে। তার ঠোঁট দুটো নড়ে উঠল, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বেরোল না। ঠোঁট বেয়ে নেমে এলো সাদা কোষ। কাঁপা কাঁপা হাতে জমিদার বাবুর বাড়ির দিকে নির্দেশ করে কি যেন একটা বলতে চাইল সে, কিন্তু অস্ফুটে বেরিয়ে এলো একটি নাম, নীলাম্বরী। শব্দ দুটো পর পর উচ্চারণ করতেই উপস্থিত একজন তার হাতের লাঠিটি দিয়ে হা হয়ে থাকা মাথার খুঁড়িতে আবারও এক আঘাত হানতে তার দেহটি একেবারে স্থির হয়ে গেল। একটি ভারী পাথর তার শরীরের সাথে বেঁধে সেই দেহটিকে পুকুরের জলে ফেলে দিল। রাতের নিস্তব্ধ প্রহর ছিন্ন ভিন্ন করে পুকুরের জলে ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ হলো যেন। একটা আলোড়ন উঠে আবার শান্ত হয়ে গেল সেটি। আমি তারা তান্ত্রিক যখন চোখ মেলে চাইলাম, নিজেকে আবিষ্কার করলাম কুড়ির ধারে সম্পূর্ণ অক্ষত অবস্থায় শুয়ে রয়েছি আমি। এতক্ষণ তাহলে কি স্বপ্ন দেখছি না? ইতিমধ্যে অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। আকাশের পানে চেয়ে দেখলাম অস্তগামী সূর্যের লাল আলোয় দেখে যাচ্ছে চারিদিক। আমি চকিতে উঠে দাঁড়াতে অনুভব করলাম আমার বুকের ওপর ভারী কিছু যেন চেপে ধরে রয়েছে। সেই দিকে তাকাতেই চমকে উঠলাম। এবার একটা আস্ত নরকঙ্কাল আমায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে, যেন আমি তার একমাত্র নিরাপদ আশ্রয়। তারপরে এটা কোনো দুঃস্বপ্ন নয়। আমি যা যা দেখেছি সমস্তটাই অতীতের ছায়াচিত্র। আমার উপরে পড়ে থাকা নরকঙ্কালটি পণ্ডিত হরিপ্রসাদের, যাকে জমিদার বাবু খুন করে এই পুকুরের জলে ফেলে দিয়েছিলেন। আমার কাছে এইবার ধীরে ধীরে সমস্ত বিষয়টি স্পষ্ট হতে লাগল। মুহূর্তের মধ্যে আমি আমার কর্তব্য স্থির করে ফেললাম। নরকঙ্কালটিকে মাটি দিয়ে সইয়ে দিয়ে আমি হরিপ্রসাদের আত্মাকে সেই শরীরে আমন্ত্রণ জানাতে লাগলাম। পঞ্চভূতে বিলীন সত্তাকে প্রকৃতির দ্বারা আবারও মৃত শরীরে প্রবেশ করানোর পঞ্চতন্ত্র ক্রিয়া আমি পূর্বেই রপ্ত করেছিলাম সব সাধনার দ্বারা। তবে সেই সব ছিল সদ্য মৃতদেহ, কিন্তু 7 বৎসর পূর্বে মৃত এই হরিপ্রসাদের প্রাণ যা মহাশূন্যে বিলীন হয়ে রয়েছে, তাকে আহ্বান করে আর এই নরকঙ্কালে প্রতিষ্ঠা করা এতটাও সহজসাধ্য নয়। এ প্রকৃতির বিরুদ্ধাচরণ। তবুও এই কাজ আমায় করতেই হবে, কারণ নীলাম্বরীর আত্মাকে তৃপ্ত করতে হলে এই একমাত্র উপায়। আবহন মন্ত্র উচ্চারণের সাথে সাথে সেই স্থানে এক প্রবল ঝড়ের সৃষ্টি হলো। পা খেতে থাকা এক রাস ধুলো
প্রবল গতিতে আছড়ে পড়ছে সেই পুকুরের জলে। আকাশ থেকে উঠল কালো মেঘে, মেঘের বজ্রনিনাদে কান পাতা দায় মহ বজ্রপাতে যেন ঝলসে উঠছে সারা শরীর। পুকুরের পাশে একটি কাঁটা ঝোপে হঠাৎই আগুন লেগে দাউ দাউ করে জ্বলে উঠল। আমার শরীরের ষষ্ঠ ইন্দ্রিয় তখন সক্রিয় হয়ে উঠেছে। সারা শরীর থেকে এখানে বেরোচ্ছে এক চোখ ধাঁধানো দিব্য জ্যোতি। এরপর আকাশ থেকে নেমে এলো একটি গোলক পিণ্ড। ঘূর্ণয়মান সেই গোলক এসে মিশে গেল মাটিতে পড়ে থাকা নর কঙ্কালে। ধীরে ধীরে তার শরীরে জুড়ে ফুটে উঠল এক মনুষ্য অবয়ব। আর সারা শরীরে জায়গায় জায়গায় গজিয়ে উঠল মাংস। এরপর বায়ু, অগ্নি, জল এবং মাটির ভেতর থেকে একইভাবে 4টি গোলক পিণ্ড এসে মিশে গেল সেই শরীরে। আসলে মানব দেহ পঞ্চতত্ত্বের দ্বারা গঠিত। বায়ু তত্ত্ব, জল তত্ত্ব, মাটি তত্ত্ব, আকাশ তত্ত্ব এবং অগ্নি তত্ত্ব, এই পঞ্চ উপাদান সেই শরীরে পুনঃপ্রতিষ্ঠিত হতেই সে মাটিতে উঠে বসল। হে ব্রাহ্মণ পুত্র, সাময়িক সময়ের জন্য আমি আমার তন্ত্র শক্তির দ্বারা তোমার শরীরের প্রাণ প্রতিষ্ঠা করতে সক্ষম হচ্ছে। এতে আমার অনেকখানি শক্তি হ্রাস পেয়েছে। প্রথমে স্থির করেছিলাম নীলাম্বরীর প্রেতাত্মাকে ওই তার শক্তির দ্বারা পরাজিত করে তার আত্মাকে কিন্তু কিছু সময় পূর্বে আমি যে শক্তির মুখোমুখি হয়েছি তাতে স্পষ্ট উপলব্ধি করেছি যে অন্যায় তোমাদের সাথে হয়েছে তার প্রতিকার না করলে, তাকে মুক্ত করলেও কালচক্রের ঘূর্ণনে পরবর্তীকালে কখনোই নবজন্ম লাভ করতে পারবে না। তাই আমার তোমার কাছে একান্ত অনুরোধ, তুমি ওকে শান্ত তোমাদের মিলনে শিথিল হবে, তাতে গোটা গ্রাম রক্ষা পাবে। তুমি শাস্ত্রজ্ঞ পণ্ডিত, আমার একান্ত অনুরোধ, এই মহাযুদ্ধে তুমি আমার সঙ্গ দাও। যে বহু অসহায় মানুষের প্রাণ যাবে। তারনাথ, আপনি এক মহান তান্ত্রিক। আমি নিজেও চাইলে আমার অন্তরে জমে থাকা ঘৃণা এবং প্রতিহিংসাকে জাগিয়ে তুলে আমি প্রতিশোধ নিতে পারতাম, কিন্তু এতগুলো বৎসর আমি একজন সঠিক মানুষের জন্য অপেক্ষা করেছি। আমি নিজেও তন্ত্র চর্চা করেছিলাম, তবে সে ছিল উচ্চ মার্গের সাধনা এবং সাত্ত্বিক নিয়মে জীবনযাত্রা অতিবাহিত করেছে। তারই পূর্ণ ফলে আমি জানতাম এমন কেউ একজন এই গ্রামে আসবে যার দ্বারা রক্ষা পাবে এই গোটা গ্রাম। এই গ্রামে যে অভিশাপ নেমেছে তা না। আমি তোমার সাথে আছি, বলো বলো আমায় কি করতে হবে। হরিপ্রসাদ, শুধুমাত্র আজকের রাতটাই তুমি দেহ ধারণ করে থাকতে পারবে, তাই আজই আমি ওই আমবাগানে এক মহাযজ্ঞের আয়োজন করব। তুমিও থাকবে আমার সাথে। আমরা সম্মিলিতভাবে বেতালকে স্মরণ করব। প্রথমে তোমাদের একত্রিত করে আমি নীলাম্বরীর ভেতরের প্রতিশোধ স্পৃহাকে সমূলে বিনষ্ট করব এবং তারপর তোমাদের দুজনের আত্মাকে মুক্তি দেব। আমাদের সাথে যে অন্যায় করেছে তার কি হবে? তার কোনো শাস্তি হবে না? তারা না, কোনো শাস্তি হবে না। কর্মের ফল থেকে কারো বিস্তার নেই হরিপ্রসাদ। আজ নয় কাল থেকে শাস্তি পাবে। তোমরা কেন বৃথা ওই পাপিষ্ঠকে হত্যা করে নিজেদের আত্মাকে কলুষিত করবে? সময়ের হাতে সবটুকু ছেড়ে দিয়ে আমায় অনুসরণ কর। ধীরে ধীরে নেমে আসছে রাতের অন্ধকার। তমসার ঘন কালো আধারে এক হাত দূরের বস্তু দেখাও দুষ্কর। আমি এবং হরিপ্রসাদ ধীরে ধীরে এগিয়ে চললাম আম বাগানের দিকে। আম বাগানে প্রবেশ করতে শুনতে পেলাম মৌমাছিদের গুনগুন শব্দ, যেন তারা অনুপ্রবেশকারীদের সাবধান করে দিচ্ছে। আম বাগানে প্রবেশ করে একটি সুবৃহৎ বৃক্ষের তলদেশে
আমি যজ্ঞবেদী প্রস্তুত করলাম। যজ্ঞের জন্য সকল অনুকরণ আমার ঝোলাতেই মজুদ ছিল। এরপর আমরা দুজনে যজ্ঞবেদীর সামনে বসতে আমি অগ্নিদেবকে স্মরণ করে সেই যজ্ঞে আহ্বান জানান। মুহূর্তের মধ্যে সেই সৈন্য বেদিতে দাউ দাউ করে জ্বলে উঠল লিলিহান আগুন। সেই আগুনের শিখা যেন আকাশ স্পর্শ করেছে। দেহবন্ধনীর দ্বারা আমাদের একটি সুরক্ষা বলয়ের মাঝে রেখে চোখ বন্ধ করে আমি বেতাল মন্ত্র জপ করতে লাগলাম। হঠাৎ শুনতে পেলাম এক নারীর নড়ে কণ্ঠস্বর। বহু দূর থেকে কেউ যেন বাতাসে ফিসফিস করে অস্পষ্ট স্বরে কি যেন বলে চলেছে। হাওয়ার বেগ হঠাৎই তীব্র হয়ে উঠল। আমবাগানের থমথমে নিস্তব্ধ পরিবেশটা যেন নিমেষের মধ্যে পরিমুখিত হতে শুরু করল। ঝড়ের বেগ এতটাই তীব্র হয়ে উঠল যে বিশাল গাছগুলো একদিকে কাঁধ হয়ে আমাদের পথে বাধা হয়ে দাঁড়ালো। তারা কোনো আজ্ঞাবহ বৃত্তের মতো কোনো এক অশুভ শক্তির দ্বারা নিয়ন্ত্রিত। ধীরে ধীরে ঝড়ের তাণ্ডব পরিণত হলো এক বিধ্বংসী লীলায়। তবে যে স্থানে স্বয়ং অগ্নি দেবতার অবস্থান, সেই আগুন নিভাই কার সাধ্যে। একটার পর একটা গাছ মাটি থেকে উগড়ে বাতাসে ভর করে আমাদের বসার স্থানের সামনে সজোরে আঘাত করতে লাগলো। কিন্তু যজ্ঞকুণ্ডের স্থান তথা আমাদের শরীরে গাত্রবন্ধন থাকায় সেই সকল আঘাত কোনো এক অদৃশ্য প্রাচীরে ধাক্কা খেয়ে মাটিতে সশব্দে আছড়ে পড়তে লাগলো। আমাদের কোনো ক্ষতি সাধন করতে পারল না। এদিকে সেই গলার স্বর আরো তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আমি শুনতে পেলাম সেই নারী কণ্ঠী তবে যেন আহ্বান করে চলেছে। হরিপ্রসাদ, তুমি এসেছো? ফিরে এসেছো তুমি? এতকাল কোথায় ছিলে? কত খুঁজেছি তোমায় জানো। বাবা বলেছিল তুমি তার কাছ থেকে বিপুল অর্থ লাভ করে বেনারসে ফিরে গেছো। আমি তার কথার বিন্দু বিসর্গ বিশ্বাস করিনি। আমি জানতাম একদিন তুমি ঠিক ফিরে আসবে। তার কণ্ঠ শুনে এবার হরিপ্রসাদ আবেগে আপ্লুত হয়ে বলে উঠল, নীলাম্বরী, আমি ফিরে এসেছি। দেখো, আমি ফিরে এসেছি। আমি তোমায় ফিরিয়ে নিয়ে যেতে এসেছি নীলাম্বরী। আমি তোমায় ফিরিয়ে নিয়ে যেতে এসেছি আমার জগতে। সেদিন তোমার বাবা গুপ্ত ঘাতকটি আমায় খুন করিয়ে ওই পুকুরে জলে ফেলে দিয়েছিল। আজ ঠাকুর মশাইয়ের দয়ায় আমি পঞ্চতত্ত্বের দ্বারা সাময়িক সময়ের জন্য দেহ ধারণ করতে পেরেছি। তুমি ফিরে চলো নীলাম্বরী, তুমি ফিরে চলো আমার সাথে আমার ওই জগতে। এই জগৎ আমাদের নয়, এই জগৎ তোমার নয়, আমার নয়। তুমি বৃথায় প্রতিশোধী স্পৃহা বুকে নিয়ে এতগুলো বছর ধরে এই সকল অসহায় গ্রামের মানুষগুলোর উপর অত্যাচার চালাচ্ছ। এদের যে কোনো দোষ নেই নীলাম্বরী। এরা যে কিছুই জানে না। ফিরে আমি যাব ঠিকই, তবে তার আগে এই গ্রামকে মৃত্যুপুরীতে রূপান্তরিত করে দিয়ে তবেই আমার মুক্তি ঘটবে। তোমায় আমি এই শিক্ষা দিয়েছি নীলাম্বরী। আমাদের হিন্দু শাস্ত্রে কখনোই অকল্যাণকর কর্মবিধিকে সমর্থন করে না। এতগুলো বৎসর আমিও যে ওই জলের তলায় বন্দী ছিলাম। আমিও তো চাইলে পারতাম জল পিশাচের রূপ ধারণ করে তোমারই মতো এই নিরীহ গ্রামবাসীগুলোর উপর অত্যাচার করতে, কিন্তু তা তো করিনি। কারণ হয়তো এটাই আমার নিয়তি ছিল। না না না, আমি মানি না। নিয়তি ঈশ্বর নয়, মানুষ সৃষ্টি করে। আমি আমার কাজ শেষ না করে কোথাও যাব না। যদি কেউ আমার পথে বাধা দিতে আসে তাহলে তাকেও কাঁটার মতন উপড়ে ফেলে দিতে আমার এক বিন্দু ভাববার সময় লাগবে না। কিছু বছর আগে আমায় যে আমার মৃত্যুর পরে এই স্থানে বেঁধে রেখে গিয়েছিল তাকেও শেষ করেছি, এই স্থানেই শেষ করেছি।
তাকে হত্যা করে তার আত্মাকে নিজের অধীনস্থ করেছি। কয়েক বছর আগে সেই তান্ত্রিক আমায় তার নিম্ন মার্গের সাধনায় কাজে লাগাতে আমার ওপর নিয়ন্ত্রণ পেতে চেয়েছিল। হিংস্র মৌমাছির দল তাকে শেষ করে দিয়েছে। এই সকল তান্ত্রিক তাদের স্বার্থ সিদ্ধির জন্য সকল প্রকারের হীন কার্য সম্পন্ন করতে পারে। আমি কাউকে বিশ্বাস করি না, না তোমায় আর না তোমার সাথে উপস্থিত এই তান্ত্রিককে। তুমিও যদি বাধা দিতে আসো তাহলে তোমার ওই দেহ থেকে প্রাণ শক্তি আমি শুষে নেব। তুমি তাহলে আমার কোনো কথাই শুনবে না বলে স্থির করেছো, তাই তো? বেশ, তাহলে এবার পরিণামের জন্য প্রস্তুত থাকো। এই বলে হরিপ্রসাদ যজ্ঞে ঋতাহুতি দিয়ে আমার সাথে মন্ত্র উচ্চারণ করতে লাগলো। আমি দেখতে পেলাম সেই নারী ধীরে ধীরে পরিণত হচ্ছে এক বিশাল অবয়বে। তার উচ্চতা যেন আকাশ ছুঁয়েছে। তার গোটা শরীরকে ঘিরে উড়ে চলেছে কি অস্ত্র নীল মৌমাছির একটি বিশাল ঝাঁক। বাতাসে ভাসতে ভাসতে সেই নারী শরীরটি এক ঝাঁক মৌমাছির পাল সঙ্গে নিয়ে ধীরে ধীরে মৃত্যুর কালো ছায়া বিস্তার করে আমাদের দিকে এগিয়ে আসছে। তার হা হয়ে থাকা শূন্য কালো গহ্বর হতে বেরিয়ে আসছে ঝাঁকে ঝাঁকে মৌমাছিদের দল। আর নিস্তার নেই। আমাদের এই দেহ বন্ধনে শুধুমাত্র অশুভ শক্তিকে প্রতিহত করার জন্য, কিন্তু মৌমাছিকে বাধা দেওয়ার জন্য এই গণ্ডি মোটেই সুরক্ষিত নয়। এদিকে বিতালের আহ্বান মন্ত্র মাঝ পথে থামিয়ে নিজেদের শরীরী অবয়বকে অশুভ শক্তির কাছ থেকে অদৃশ্য করাটা সহজসাধ্য হবে, কারণ তার জন্য আলাদাভাবে বিতালের আহ্বান মন্ত্র মাঝ পথে থামিয়ে দিতে হবে। এবার আমি মনে মনে প্রবাদ করলাম। এদিকে শয়ে শয়ে মৌমাছির ঝাঁক এসে আমাদের ঠিক মাথার উপরে ঘন ঘন করে ঘুরে চলেছে। আমি চোখ ফিরিয়ে দেখলাম আম বাগানের নানান স্থানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে হতভাগ্য মানুষগুলোর হাত খাওয়া মৃতদেহ এবং স্তূপাকৃতি জড়কঙ্কা। এদের মধ্যে হয়তো সুকান্ত রয়েছে। হঠাৎ আকাশ থেকে একটি গোলাকৃতি হলুদ বর্ণের আলো এসে আমাদের ঘিরে ধরল। আমি লক্ষ্য করলাম হঠাৎ এসে নারী অবয়ব এবং মৌমাছিদের দল দিকভ্রান্ত হয়ে এদিক সেদিক ছড়িয়ে পড়ল, যেন আমরা এই মুহূর্তে তাদের চোখে দৃশ্যমান নয়। মাথার ভেতর একজন নারী কণ্ঠের ডাক শুনতে পেল। তারানাথ, গ্রামে প্রবেশ করার সেই প্রথম দিন থেকে পরোক্ষভাবে ছায়া সঙ্গিনীর মতো আমি তোমায় রক্ষা করে চলেছি। নীলাম্বরীর এমন বিপুল পরিমাণ অশুভ শক্তির কারণ একটাই। সেই রাতে যখন এই আম বাগানের একজন কর্মচারী তাকে রক্ষা করতে গিয়েছিল, তখন তার ঝুলন্ত শরীরে আঘাত লেগে ওই আম গাছের মৌচাকটি ভেঙে মাটিতে পড়লে মৌমাছিদের রানীর মৃত্যু হয়। এরপরে তীব্র আক্রোশে ঝাঁকে ঝাঁকে মৌমাছিদের দল তাদের আক্রমণ করে হত্যা করে। এরপর নীলাম্বরীর শরীরে নতুনভাবে সৃষ্টি করে তাদের বাসস্থান, এবং নীলাম্বরীর অতৃপ্ত আত্মা মুক্তি না পাওয়ায় তার শরীরের চাক বানিয়ে তাকেই তারা নিজেদের রানী হিসেবে গ্রহণ করে। তাই তার দুটি রূপ, একটি তার প্রেতরূপী কন্যার এবং অপরটি মৌমাছিদের বেষ্টনী দ্বারা নির্মিত এক চলমান অশরীরী। তুমি বেতাল সাধনা চালিয়ে যাও তারানাথ, দেরি করো না। এই অশুভ শক্তিকে বিনষ্ট করতে হলে বেতালের সাহায্য প্রয়োজন। এই কণ্ঠ আমার অতি পরিচিত। ওঠেছে স্বয়ং মধুসুন্দরী দেবী, যিনি আমায় এত কাল ধরে নানান বিপদ থেকে রক্ষা করে এসেছে। আমি তাকে উদ্দেশ্য করে করজোড়ে প্রণাম করার পর আবার শুরু করলাম বেতাল সাধনা। খানিক পরেই গোটা আমবাগানটি যেন কেঁপে উঠল। ধীরে ধীরে মাটির ভেতর থেকে নির্গত হলো জ্বলন্ত লাভা। ধীরে ধীরে সেই লাভা একত্রিত হয়ে ধারণ করল
এক সুবিশাল বলশালী পুরুষের অবয়ব। সেই রূপের বিভৎসতা বর্ণনা করা আমার সাধ্যাতীত। সেই লাভার দ্বারা গঠিত শরীরটি থেকে কেগড়ে বেরিয়ে আসছে প্রজ্বলিত চোখ ধাঁধানো আলোক রশ্মি। দুই হাত সামনে প্রসারিত করতে বিল করে ধেয়ে এসে সেই লাভার শরীরে মিশে যেতে লাগলো শয়ে শয়ে মৌমাছির দল। মাথার উপর তাকিয়ে দেখতে পেলাম আর একটিও মৌমাছি অবশিষ্ট নেই। এরপর সে তার সুবিশাল হাতখানি বাড়িয়ে ধরে নীলাম্বরীকে শূন্য তুলে ধরতে আর ভেতর প্রাণের শরীর থেকে এক রাস কালো ধোঁয়া চক্রাকারে ঘুরতে ঘুরতে মিশে গেল বেতালের শরীরে। মাটিতে পড়ে রইল একটি ফটফটি শুকনো জোর কঙ্কাল। এরপর কি হলো ঠাকুরমশাই? নীলাম্বরীকে তো নরকে পাঠিয়ে দিলেন, কিন্তু হরিপ্রসাদের কি হলো? অবশেষে গ্রাম কি ওই ঐশাচিক বিভীষিকার হাত থেকে মুক্তি পেল? সর্বোপরি জমিদার বাবুরই বা অন্তিম পরিণতি কি হয়েছিল? আমার কথা শুনে তারানাথ স্মিত হেসে বলে উঠলেন, বিভূতি, কর্মের ফল জীবিত অবস্থায় এই জন্মে ভোগ করে নিলে পরপারের যাত্রা সুগম হয়। নীলাম্বরীর আত্মা মুক্তি লাভের পর হরিপ্রসাদের আত্মাকেও আমি মুক্ত করে পঞ্চভূতে বিলীন করে দিয়েছিলাম। পরপারে তাদের সাক্ষাৎ হয়েছে না বলতে পারবো না, তবে কালের নিয়মে পরের জন্মে তাদের দেখা অবশ্যই হবে। এরপর গ্রাম সেই বিভীষিকার হাত থেকে মুক্তি পেয়েছিল ঠিকই, তবে কিছু মাস পরে খবর পেয়েছিলাম কোনো এক অজানা রোগে আক্রান্ত হয়ে জমিদার বাবু পক্ষাঘাতে পঙ্গু হয়ে গিয়েছিলেন এবং পরবর্তীকালে বাগানে খেলতে খেলতে তার একমাত্র ছেলে মৌমাছির চাকে আঘাত করলে হিংস্র দংশনে তার মৃত্যু হয়। বেঁচে গিয়েছিলেন একমাত্র জমিদার বাবু দ্বিতীয় পক্ষের স্ত্রী। তিনি সম্ভবত এখন লখিমপুর গ্রামে সেই অভিশপ্ত জমিদার বাড়িতেই তার শেষ জীবন কাটাচ্ছে। যাক সেসব, তোমরা নিশ্চয়ই ক্ষুধার্ত, তাই তো? রাত তো অনেক হলো, যাই আমি যাই, আজ রাতের খাবারের বন্দোবস্ত করি স্বয়ং। হ্যাঁ। তারানাথ চলে যাওয়ার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে এবার কিশোরী বলে উঠল, সত্যি এমন এক রোমহর্ষক অভিজ্ঞতার কাহিনী এর আগে ঠাকুর মশাইয়ের কাছে শুনিনি বটে, তবে ওই মৌমাছির বিষয়টা যেন একটু বাড়াবাড়ি রকমের মনে হলো না তোমার বিভূতি? কিশোরী, প্রতিহিংসা পরায়ণতা সকল প্রাণীকুলের মধ্যেই বর্তমান, সে মানুষই হোক বা মৌমাছি। আজ একটা বিষয় স্পষ্ট উপলব্ধি করতে পারলাম, প্রতিশোধ স্পৃহা বড়ই অমানবিক। মানব সভ্যতার ইতিহাসে এমন নিদর্শন প্রচুর রয়েছে, তাই স্বাধীনতা হরণ করে কাউকে নিজের অধীনস্থ করার চেয়ে মানবিকতাকে প্রশ্রয় দেওয়া উচিত, যাতে এই পৃথিবীটা মনুষ্য বসবাসের উপযোগী হয়ে উঠতে পারে। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক উদ্দীপ্ত চৌধুরীর কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন নীলাম্বরীর আত্মকথা। আজ গল্প পাঠে ছিল দীপ্তদেব। তারানাথ তান্ত্রিকের ভূমিকায় দিব্যেন্দু গোস্বামী, কিশোরীর ভূমিকায় শুভম, অন্যান্য চরিত্রে তুষার, প্রীতম, খুশি বোস, দীপ্তদেব, গোপাল, রাজ চক্রবর্তী, পার্থ প্রতিম দাস, সৌম্য দাস, মৌপিয়া। গল্পের সূত্রধার আমি পার্থ প্রতিম, শব্দগ্রহণ ও শব্দ সংযোজনে তিতান দাস, গল্পের সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় পার্থ প্রতিম দাস।
গল্পটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না আমাদের লাইক ও কমেন্ট করে। আর খুব ভালো লাগলে শেয়ার করুন সবার সঙ্গে। আমাদের সমস্ত গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন রহস্যের অন্ধকারে ইউটিউব চ্যানেলটি। তবে আজ আসি, আবার অন্য কোনো দিন এক নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রহস্যের অন্ধকারে। নমস্কার, শুভরাত্রি।